নমস্কার। আজ 1 সেপ্টেম্বর 2021। আমরা আছি ঐতিহ্যবাহী স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান মেট্রোপলিটন ইনস্টিটিউশন শঙ্কর ঘোষ লেনে। আমাদের আজকে বিকেলে চায়ের সাথে টা এখানে আমরা পেয়েছি বিশিষ্ট একজন কলকাতা গবেষককে, ডক্টর দেবাশিস বোস মহাশয়কে। আর আমাদের সাথে আছে মেট্রোপলিটন ইনস্টিটিউশন ফর গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা বিপাশা ব্যানার্জি ম্যাডাম। আর আমাদের পেছনে আছে আমরা যার আশীর্বাদ নিয়ে আজকে এখানে উপস্থিত হতে পেরেছি স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে। আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে প্রণাম জানিয়ে আজকে বিকেলে চায়ের সাথে এটা আলোচনা শুরু করব। দিদি, আজকে আলোচনা তো কলকাতাকে নিয়ে হবে, তার আগে আপনি দু কথা একটু বলুন। মাস্ক পরে কথা বলা এটাই একটা বিড়ম্বনা, কিন্তু আমাদের এখন এই পরিস্থিতিতে মাস্ক পরেই কথা বলছি। খুব ভালো লাগছে। পুরনো কলকাতার গল্প সোসাইটির তরফ থেকে একটার পর একটা খুব সুসমৃদ্ধ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং অনেক কিছুতেই আমি থাকতে পারি, হয়তো কয়েকটাতে সরাসরি থাকতে পারি না, কিন্তু লাইভ দেখি বা এর সাথে আমি যুক্ত। আজকে ডক্টর দেবাশিস বোস মহাশয় রয়েছেন আমাদের সাথে। আমার ভালো লাগছে, আরও ওনার জ্ঞানে সমৃদ্ধ হব এমন আশা রাখছি। আর বিদ্যাসাগর মহাশয়ের আশীর্বাদ নিয়ে আমাদের সমস্ত কাজকর্ম সব দিক থেকে সফল হোক এমনই কামনা করি। আজকের চায়ের সঙ্গে অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে আপনারা উপভোগ করুন, আমরাও করি। নমস্কার। অনেক ধন্যবাদ দিদিমণিকে আজকে আমাদেরকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। আমি অনুরোধ করব দেবাশিস বাবুকে চেয়ারে বসার জন্য। তারপর তাকে ঘিরে আমাদের যা জিজ্ঞাস্য এবং কলকাতাকে ঘিরে আমাদের যা জিজ্ঞাস্য সেগুলি আমি তার কাছ থেকে শুনে নেব। প্রথমে আমি মাইকটা দেবাশিস বাবুর হাতেই ধরিয়ে দিচ্ছি, এইটা বলে যে আপনি কেমন আছেন বলুন। এখন এই কোভিডের দিনগুলোতে যখন আমরা অতিমারি তাড়িত, কেউই ভালো আছেন বলে মনে হয় না। আমি এই ডাবল মাস্কের মধ্যে দিয়েই বলছি, কেন এটাও বোধহয় একটা ইঙ্গিত, একটা ইশারা যে আপনারা সবাই কিন্তু সাবধানে থাকবেন, মাস্ক ব্যবহার করবেন এবং স্যানিটাইজার ব্যবহার করবেন, কারণ সব কিছুর আগে সুস্থভাবে বেঁচে থাকাটা খুব জরুরি। আমার আরেকটা কারণে খুব আবেগতাড়িত লাগছে এখানে বসে, কেন আমার পেছনেই একজনের মূর্তি রয়েছে। তিনি বহুদিন আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু বহু বছর, তার মৃত্যুর প্রায় শতাধিক বছর পরেও বাঙালির সন্তান যখন বাংলা ভাষার বর্ণের সঙ্গে পরিচিত হতো, তারা জানতো কিংবা জানতো না যে এক দরিদ্র ব্রাহ্মণ সন্তান কি লড়াই করে তাদের এই বর্ণ পরিচয়ের ব্যবস্থা করে গেছেন। তাই এই ঐতিহ্যময় প্রতিষ্ঠানে আজকে আমার বলার সুযোগ করে দেওয়ার জন্য পুরনো কলকাতার গল্পকে অশেষ ধন্যবাদ। এবার আমরা প্রশ্নোত্তর পর্যায়ে ঢুকছি। ডক্টর দেবাশিস বোস সম্পর্কে আপনাদের আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার জায়গা আজকে আর নেই। তার কারণ কলকাতা নিয়ে যে সমস্ত যা কিছু লেখালেখি, গবেষণাধর্মী আলোচনা যা কিছু হয়েছে, সেক্ষেত্রে ডক্টর দেবাশিস বোসকে বাদ দিয়ে এটা আমরা কিন্তু ভাবতে পারি না। আমার মনে হয় দেখো, আপনি কলকাতা নিয়ে গবেষণা, আমি আপনাকে কলকাতা বিশেষজ্ঞ আপনারা শুনতে পছন্দ করেন না, এটা আমি শুনেছি। কলকাতা গবেষক মনে হয় ঠিক আছে নাকি? একদম। হ্যাঁ, তাহলে কতদিন ধরে আপনি এই কলকাতা নিয়ে নাড়াচাড়া করছেন?
আচ্ছা ঠিক মানে তাহলে কি একটু পিছিয়ে যাব আমার শৈশবে, যদি আপনারা একটু অনুমতি করেন? নিশ্চয়ই নিশ্চয়ই আজকে আপনাকে শুনতেই এসছি। শুনতে না, জেরা করতে। আমি তো এই এই মানে কাঠগড়ায় বসে ভয় পাচ্ছি। কাঠগোড়াতে ওই জন্য আছে, ওই জন্য আমাদেরকে দেখা যাচ্ছে না। যারা প্রশ্ন করবেন আমি বা স্বর্ণালী, তাদেরকে দেখা যাবে না, একমাত্র যিনি বসে আছেন তাকেই দেখতে পাবেন আপনারা। হ্যাঁ, আমার বলুন। পিতৃকুল এবং মাতৃকুল দুটি পরিবারই যদি আমাকে ধরেন তাহলে চার পুরুষ কলকাতার বাসিন্দা। আমার একদম ছেলেবেলাটা কেটেছিল শ্যামবাজারের কাছাকাছি আমাদের পৈতৃক বাড়িতে, এবং আমি ওই রকম ধরনের গল্প শুনেই বড় হয়েছি। দু একটা উদাহরণ দিই। আমার ঠাকুমা আমাকে আদর করে বুদ্ধ বলতেন, কেন আমি জানি না। আমার মানে আমি খুব বিলম্ব করে এসেছিলাম বাবা মার বিয়ের 5 বছর পরে। মামার বাড়ির দিকে আমি প্রথম দৌহিত্র, বাবার বাড়ির দিকে মানে ঠাকুরদার বংশে প্রথম পৌত্র, সেই জন্য আমাকে সবাই আলাদা আলাদা নামে আদর করে ডাকতেন। তা একদিন ঠাকুরমা বললেন, বুধো জানিস এই জায়গাটা কলকাতা কেন নাম? কেন ঠাকুরমা? তিনি তখন আমাকে বুঝিয়ে বললেন সেই পুরনো গল্পটা, যে সাহেব এসে জিজ্ঞেস করেছিলেন, সেই ঘাস কাটছিল একটি লোক, তাকে সে নিরক্ষর, সেই সাহেব দেখে তো চমকে গেছে যে জায়গাটার নাম কি। সে তো ইংরেজি, তার বর্ণ পরিচয় নেই, সে কি করে কি বলবে। সে বলল এই ঘাসটা কাল কেটেছিলাম, কাল কাটা, তাই থেকে জায়গাটার নাম হয়ে গেল ক্যালকাটা। তো যাই হোক, আমরা জানি এসব গল্পের কোনো মূল্য নেই, বা নেহাতি মজার কিংবদন্তি, সেটুকুই তার মূল্য। কিন্তু আমি বলছি এগুলোর মধ্য দিয়ে আমি বড় হয়েছিলাম। এরপর আরেকটা ঘটনা বলি। আমার ঠাকুরদারা 7 ভাই 6 বোন। আমার ঠাকুরদা একদম শেষের আগের জন। ফলে আমার বড় ঠাকুরদা আমার ঠাকুরদার চেয়ে 18 বছরের বড় ছিলেন। সেই জন্য তাঁর যে ছোট পৌত্র, তাঁর স্ত্রী, প্রথম যে স্ত্রী ছিলেন, পরে তিনি আবার বিয়ে করেন এই স্ত্রীর মৃত্যুর পরে, তিনি প্রায় আমার মাতৃপ্রতিম ছিলেন বয়সে, এবং তিনি নিঃসন্তান ছিলেন বলে আমাকে খুব স্নেহ করতেন। তাকে আমি ছোট বৌদি বা ইরা বৌদি বলতাম। এবং আমি যখন খুব ছোট, ক্লাস 1-এ পড়ি ডন বস্কোয়, তখন তিনি প্রয়াত হন। তা একবার আমার ওই বাড়ির এক জ্যাঠামশাইকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা ওই ছোট বৌদি কোন বাড়ির মেয়ে ছিলেন? তিনি বললেন, এটা আবার জানিস না? সেই যে গোবিন্দ মিত্র ছিল, কুমোরটুলিতে লম্বা একটা মন্দির তৈরি করেছিল, ঝড়ে ভেঙে পড়ে গিয়েছিল, সেই বাড়ির মেয়ে। আরে ওই গোবিন্দ মিত্রই তো গাছের গুঁড়ি কেটে কেটে রেখে দিয়েছিল চিতপুর রোডের ওপরে, যাতে সিরাজউদ্দৌলা নয়, এটা কলকাতা নয়, কলকাতার বয়ানে কলকাতা। ঈশ্বরগুপ্ত বলে গেছেন, রেতে মশা দিনে মাছি, এই নিয়ে কলকাতায় আছি। এই ওই গোবিন্দরাম মিত্রি তো সিরাজউদ্দৌলাকে আটকে দিল। অত গুঁড়ি সরিয়ে যেতে অনেক দেরি হয়ে গেল, যে যার টাকা পয়সা নিয়ে পালিয়ে গেল। অর্থাৎ এইসব গল্পের মধ্যেই আমি বড় হচ্ছিলাম। এই সময় একটা ঘটনা ঘটলো, ঘটনা বা দুর্ঘটনা যাই বলুন, সেটা যে পারিবারিক বিবাদে ওই শ্যামবাজারের কাছাকাছি বাড়ি ছেড়ে আমাদের বালিগঞ্জ ফাঁড়িতে চলে যেতে হলো, একটা বাড়ি ভাড়া করে। আজকের বালিগঞ্জ ফাঁড়ি কিন্তু সেই বালিগঞ্জ ফাঁড়ি নয়। সে একটা শহরতলির মতো তার চেহারা, এবং সেখানে গিয়ে আমার ভারী অবাক লাগতো। সেই কোন একটা বাড়িতে থাকতাম, কড়ি বড়গার ছাদ, অনেকটা উঁচুতে, আরে 10 ফুট হাইটের একটা বাড়ি, মেঝেটা অবশ্য লাল মেঝে ছিল, এখানে টাইলস লাগানো। আর সেই দুপুরবেলা কিরকম বক বক করে বাস্তু পয়রারা ডেকে উঠতো, সেসব দিন চলে গেল। আপনারা শুনে হয়তো হাসবেন, আমি রবিবার সকালে কাঁদতাম যে বাবা একবার পুরনো বাড়িতে নিয়ে চলো, হিঙের কচুরি খাবো। অর্থাৎ আমার সেই বছর 10 বয়সেই আমার একটা কিরকম একটা সাংস্কৃতিক ঝাঁকুনি, যাকে ইংরেজিতে বলে কালচার শক, সেইটা লাগলো। এবং আমি আপনা থেকেই কিরকম বুড়িয়ে গেলাম। আমাকে একটা স্মৃতি মেদুরতা বা নস্টালজিয়া পেয়ে বসলো। বাবাকে নানা জিনিস জিজ্ঞেস করতাম, আচ্ছা বাবা ওই বাড়িটা কবে তৈরি হয়েছিল? আচ্ছা বাবা তোমরা তো বলো, আমরা মাহিনগরের বোস, তারপরে বলো ছোট জাগলিয়ার বোস, তারপরে বলো গোয়া বাগানের বোস, তারপরে বলো নন্দন বাগানের বোস, সবগুলো কি করে একসঙ্গে সত্যি হয় বাবা? এই যে আমি খুঁজতে শুরু করলাম, সেই আমার নিজের পরিবারের শিকড় খোঁজা, এবং সেই শিকড় খোঁজা আজও চলছে। আজ হয়তো সেটা আর নিজের পরিবারের মধ্যে আবদ্ধ নেই, অনেকের পরিবারের মধ্যে খুঁজছি, এই শহরের ইতিহাসও খুঁজছি, সেই সূত্রপাত। বাহ, দারুণ। তবে এই একটা শব্দ আমি নেব, সাংস্কৃতিক ঝাঁকুনি।
আচ্ছা, এই সাংস্কৃতিক ঝাঁকুনি আমি বুঝতে পারছি না, কলকাতা আপনার কাছে একটা অন্যরকম প্রেম। আচ্ছা, আমরা তো সংস্কৃতির পীঠস্থান বলি কলকাতাকে। আপনি তো ভারতবর্ষের বিভিন্ন শহর ঘুরেছেন, অন্যান্য শহরের থেকে আপনি কলকাতাকে ঠিক আলাদা চোখে, সাংস্কৃতিক দৃষ্টিতে ঠিক আলাদা চোখে কিভাবে দেখেন? দেখুন, একবার একটা কথা বলেছিলাম ঐতিহাসিক গৌতম ভদ্রকে। একটু বলছি, একটু জোরে বলুন, অনেকেই বলছে জোরে। আচ্ছা, আপনি ওটাকে বাড়িয়ে দিন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, একবার কিছু নমুনা সংগ্রহ করে একটা আলোচনার চেষ্টা করছিলাম। এমন সময় আমার সেই বালিগঞ্জ ফাঁড়ি ফ্ল্যাটে, এখন তো বোসপুকুরে থাকি, তখন ওই বালিগঞ্জ ফাঁড়ি ফ্ল্যাটে থাকি, ঐতিহাসিক গৌতম ভদ্র এলেন। কি করছো দেবাশিস? আমি বললাম, এর ভেতর থেকে আমি একটা লিনিয়ারিটি বার করার চেষ্টা করছি। খুব রেগে গেলেন গৌতম দা বললেন, সবেতে লিনিয়ারিটি খোঁজো কেন? লিনিয়ারিটি কিছুতে হয় না। জানবে জীবন, সমাজ, দেশ সবটাই কোলাজ। এটা একটা আবার উপলব্ধি তিনি আমাকে সংশোধন করে দিয়েছিলেন। আমাদের দেশটা একটা কোলাজ, পৃথিবী একটা কোলাজ, এক একটা জায়গা এক এক রকম। মনে রাখতে হবে, কলকাতায় প্রথম এসেছিল ইংরেজরা। তাই ইংরেজি শিক্ষার যে সুফল, প্রথম ইংরেজি শিক্ষা, প্রথম মেডিকেল কলেজ, প্রথম ল কলেজ, প্রথম ছাপাখানা, এগুলো সবই কলকাতায় হতে শুরু করে বলে আমরা বলা যায় একটা অনৈতিক সুবিধে পেয়ে গিয়েছিলাম। তাই অনেক দিন পর্যন্ত আমরা এগিয়েছিলাম। হ্যাঁ, সত্যি একটা সময় বলা হতো যে যদি দেশের প্রশাসনিক রাজধানী হয় দিল্লি, যদি অর্থনৈতিক রাজধানী হয় মুম্বাই, তাহলে দেশের সাংস্কৃতিক রাজধানী হচ্ছে কলকাতা। কিন্তু যে যার নিজের বুকে, আজকে যেসব শ্রদ্ধা দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন, নিজেদের বুকে হাত রেখে বলুন তো, আজকে আমরা বলতে পারবো সেই সাংস্কৃতিক বৈশিষ্ট্য আমরা জারি রাখতে পেরেছি? আজকে আমরা তো এই পুরনো কলকাতার গল্পের আলোচনায় শুধু ভঙ্গুর সাংস্কৃতিক অভিজ্ঞানগুলোকে নিয়ে কান্নাকাটি করি। কাজে আমি আজ আর বলবো না যে সাংস্কৃতিক ভাবে আমরা এগিয়ে আছি, কিন্তু একটা সময় এগিয়ে ছিলাম। কেন, এই যে মানুষগুলো ছিলেন তারা আমাদের ঠেলে এগিয়ে দিয়েছিলেন। কিন্তু আমরা মাচার কুমড়ো, যেই মাচা সরে গেল এখন মাটিতে গড়াগড়ি খাচ্ছি। আমাদের ব্যক্তিগত যোগ্যতা আমরা তৈরি করতে পারিনি, আর তৈরি জিনিসগুলো আমরা নষ্ট করে ফেলছি। কি বলবো, আমাকে একটু দেবেন? হ্যাঁ, আপনারা অনেকে বলছেন যে আওয়াজটা ঠিক পাওয়া যাচ্ছে না। এখন একবার বলবেন আওয়াজ পাওয়া যাচ্ছে কিনা। আওয়াজ ঠিক আছে তো? হ্যাঁ, এটা তো আমি এখান থেকে দূর থেকে শুনতে পাচ্ছি, মনে হয় আওয়াজ ভালোই পাওয়া যাচ্ছে। যাই হোক, এবার দেবাশিস দাকে বলি যে আমরা তো এসেছি একটা বিধান সরণির মতো জায়গায়, মানে কর্নওয়ালিস স্ট্রিট, এবং বাংলার নবজাগরণের হয়তো শুরুই হয়েছিল এখান থেকে। আর এই যে একটা স্বল্প পরিসরের রাস্তা, একটা সরু রাস্তা, শঙ্কর ঘোষ লেন, এই শঙ্কর ঘোষ লেনের তো কত ইতিহাস লুকিয়ে আছে। এই এক একটা, মানে কলকাতার মনে হয় বিউটি এটা, মানে যেখান দিয়ে আমরা যাচ্ছি ছোট ছোট গলিতে কত রকমের কত ইতিহাস এখানে লুকিয়ে আছে। তো এই শঙ্কর ঘোষ লেন এবং এই মেট্রোপলিটন ইনস্টিটিউশন, এই সম্পর্কে যদি আপনি কিছু আমাদেরকে বলেন। যখন এই অঞ্চলটায় আসি তখন এই ঠনঠনিয়া অঞ্চল, এই সাধারণ গ্রাম্য সমাজ, এবং যখনই আমি বিধান সরণি থেকে শঙ্কর ঘোষ লেনে ঢুকতে যাই, ডান দিকে একটা গাড়ি বারান্দাওয়ালা বাড়ি পড়ে, আর বাঁ দিকে একটা বাড়ি পরেই একটা ছোট্ট দোতলা বাড়ি আছে, উচ্চতা খুব কম। এই দুটো বাড়ি দেখলেই আমার অনেক গল্প মনে পড়ে যায়। প্রথমে ওই ছোট নিচু দোতলার বাড়িটার কথা বলি। ওই বাড়িতে একসময় একজন ব্রাহ্ম নেতা থাকতেন, তার নাম মহেশচন্দ্র আতর্থী। তার অন্যতম ছেলে হচ্ছেন প্রেমাঙ্কুর আতর্থী, যার বিখ্যাত বইয়ের নাম মহাস্থবির জাতক। বইটার এমন নাম, আতঙ্কে বহুদিন পড়িনি। একদিন বঙ্গীয় সাহিত্য পরিষদে বই নিতে গেছি, কাউন্টারের উপর বই সাজানো ছিল, দেখো একটা ছেঁড়া খোঁড়া মহাস্থবির জাতক প্রথম খণ্ড। দেখি তো টেনে নিয়ে 3-4 পাতা পড়ে মানে অট্টহাসিতে হাসবো নাকি তার রস কিভাবে উপভোগ করবো বুঝতে পারছি না।
সঙ্গে সঙ্গে বললাম বইটা দিন, আমি বাড়ি নিয়ে যাব। সেখান থেকে দুটো ঘটনা বলি। ওর অনেকগুলি ছেলে মেয়ে ছিল মহেশচন্দ্র আতর্থীর, তার মধ্যে এই প্রেমাঙ্কুর আতর্থীর যেন ডাকনাম স্থবির, তাই তার স্মৃতিকথার নাম মহাস্থবির জাতক। তার দাদার নাম স্থির আর ছোট ভাইয়ের নাম অস্থির। তিনি এইভাবে সাজিয়েছেন স্মৃতিকথাটাকে। এবার একদিন কি হলো, দাদা স্কুল থেকে এসে বললো আমি ফুটবল খেলা শিখেছি। এবার ওই ছোট বাড়ির ন্যাড়া ছাদে তিন ভাই নিয়ে শুরু হয়ে গেল ফুটবল খেলা। দাদা একবার শেখাচ্ছেন ক্যারিং, একবার ড্রিবলিং, কিন্তু সবচেয়ে জমলো পুশ। উনি লিখছেন একবার দাদা আমায় লাগায় পুশ, আমি দাদাকে লাগাই পুশ। এই করতে করতে একবার পুশের ধাক্কায় আমি ন্যাড়া ছাদের আলসে ডিঙিয়ে ছিটকে পড়লাম। না, পড়লাম না, আমি ঝুলে রইলাম, আর দাদা অস্থির এসে আমার দুই পা ধরলো। কিন্তু ততক্ষণে আমাকে মাধ্যাকর্ষণে টেনেছে। ওই দুটো শিশু কি করে আমাকে ধরে রাখবে? আমি তাদের হাত ফসকে এসে পড়লাম ফুটপাথের উপর। না, ফুটপাথের উপর নয়, আমার পূর্বজন্মের ঘাতক একজন সেখান দিয়ে হেঁটে যাচ্ছিল, তার ঘাড়ের উপর পড়েই অজ্ঞান। তারপর তো জল টল দেয়া হলো, জ্ঞান এলো। আর একটা ঘটনা, একটি ছোট্ট মেয়ে কিশোরী, তার নিম্নাঙ্গটা অসাড় হয়ে গেছে, সে পা দুটো কোমর ছেঁচড়ে ছেঁচড়ে ভিক্ষে করে রাস্তায়, আর প্রতিদিন ওই স্থবিরের কাছে ভিক্ষে চায়, কিন্তু ওর কাছে পয়সা নেই, দিতে পারে না। একদিন সন্ধ্যেবেলা মা গা ধুচ্ছেন, সে বলল তুই রাজা বাবু হবি, তুই রাজা হবি বাবু, তুই রাজা বাবু, আমাকে একটা পয়সা দে। এই রাজা হওয়ার লোভ আর স্থবির সামলাতে পারলো না, দৌড়ে গিয়ে মার অনুমতি ছাড়াই, কেন মা তখন তো স্নান করছেন, ও গিয়ে কৌটোর মধ্যে থেকে পয়সা নিয়ে উঠোন থেকে বেরিয়ে দিতে গেল সেই মেয়েটিকে। আর ঠিক সেই মুহূর্তেই বদরাগী বাবা অফিস থেকে ফিরছেন। এইটা দেখেই তিনি ওকে বললেন কোথায় যাচ্ছিস, বলেই ঘাড় ধরে কুকুর ছানাকে যেরকম তোলে শূন্যে তুলে স্থবিরকে আছাড় মারলেন উঠোনে। আপনারা পারলে বাড়িটা, উনি বলছেন সঙ্গে সঙ্গে পতন এবং সর্ষব কুসুম দর্শন, চোখে সর্ষে ফুল দেখলেন। বাবা ধরে সেইভাবেই ওপরে নিয়ে এলেন, বল তুই কোথায় যাচ্ছিলি? তাহলে বলতে হয় যে মার কৌটো থেকে বিনা অনুমতিতে পয়সা নিয়ে ভিখিরিকে দিতে যাচ্ছিলাম, এর যে কি শাস্তি সেটা ভাবতে ভাবতে উনি ভাবছেন কি করে জবাব দেব। এমন সময় মা চুলে আঁচড়াতে আঁচড়াতে এলেন, বাবা আবার বললেন বল কোথায় যাচ্ছিলি? উনি বুক ঠুকে বলে ফেললেন ভিখিরিকে পয়সা দিতে। বলতেই মা হাউমাউ করে বললেন ওরে বাবা, এই কলকাতার ভিখিরিরা নিয়ে গিয়ে একটা ড্রামের মধ্যে বসিয়ে রাখে, হাত পা বেঁকে যায়, তারপর কি না কি হয়, ওরে বাবা গো কি হবে গো, এ ছেলেকে আমি কি করে আটকে রাখবো? শুনে বাবার রাগ ভুলে গিয়ে কেমন যেন ভড়কে গেলেন, এবং এমন বোধহয় ভাবতে লাগলেন যে তিনিও ভিখিরিদের থেকে এখন অনেক দূরে থাকবেন। তারপর আবার যখন তার চেতনা ফিরে এলো, দুধদার করে মারতে লাগলেন। এই দুটো গল্প ওই বাড়ির দিকে তাকালে আমার মনে পড়ে। আর একটা গল্প মনে পড়ে, সেটা অত্যন্ত দুঃখের। একদিন ওই মহেশাথর্থীও এরকম বিকেলের সময় এসব স্থির স্থবির অস্থিরদের জন্মের আগের ঘটনা, এসে অফিসের থেকে এসে বাড়িতে ঢুকতে যাবেন, এমন সময় দেখলেন সাধারণ ব্রাহ্ম সমাজের সামনে একটি সদ্য যুবতী মেয়েকে কয়েকজন লোক মিলে ভোজালি দিয়ে কোপাচ্ছে। তিনি তবে রে বলে দৌড়ে গিয়ে তাদের আক্রমণ করলেন, তারা ছেড়ে কথা বলল না, একটা ভোজালির কোপ তার কপালের ওপর বসিয়ে দিল। ভ্রু থেকে প্রায় চুল পর্যন্ত ভোজালিটা আটকে রইল, কিন্তু ওর তখন জ্ঞান নেই, ঝরঝর করে রক্ত পড়ছে। উনি নিচু হয়ে সে মেয়েটিকে তুলছেন, আবার মাথা ঘুরে পড়ে যাচ্ছেন, আবার তুলছেন, আবার পড়ে যাচ্ছেন। এমন সময় ওই মেয়েটির এক মেম শিক্ষিকা ওইখানে ঘোড়ার গাড়ি করে যাচ্ছিলেন, তিনি তাড়াতাড়ি নেমে এসে কি হচ্ছে বলতে গুন্ডারা পালিয়ে গেল। মহেশাথর্থীকে এবং মেয়েটিকে নিয়ে যাওয়া হলো মেডিকেল কলেজে। যথারীতি মেয়েটিকে বলা হলো ব্রড ডেড, এবং মহেশাথর্থী তারপর 3 মাস মেডিকেল কলেজে ভুগে তারপর বাড়ি ফিরে এলেন। সেই থেকে সেই কপালের দাগটা চিরতরে রয়ে গিয়েছিল। এই হতভাগ্য মেয়েটির নাম গিরিজা সুন্দরী। এর বাড়ি ছিল ফরিদপুরের উলপুরে, সেখানে তার শ্বশুর বাড়ি, কিন্তু স্বামী বিয়ের অল্প দিন পরেই মারা যান। সম্পর্কে ভাসুর ছিলেন দেবীপ্রসন্ন রায়চৌধুরী, ব্রাহ্ম নেতা, নবভারত পত্রিকার সম্পাদক। তিনি খবর পেলেন মেয়েটি ওখানে একটি খুব ভালো নয়, খুব কথাটাও কেটে দিই, ভালো নয় এরকম একটি ছেলের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েছে।
উনি তখন সেই বিধবা মেয়েকে নিয়ে এলেন কলকাতায়, কলকাতায় নিয়ে এসে নিজের কাছে রাখলেন, নানা রকম শিক্ষা দিতে রাখলেন। তার মধ্যে একটি হচ্ছে এই নান ভদ্রমহিলা যিনি বাঁচাতে এসেছিলেন মেয়েটিকে, তার কাছে সেলাই শিখতে যেতেন, ইংরেজি শিখতে যেতেন, গিরিজা সুন্দরী। ছেলেটিও পিছন পিছন কলকাতায় এলো এবং ক্রমাগত চিঠি লিখতে লাগলো যে তুমি আমার সঙ্গে চলো। শেষ দিন সে এসে বললো তুমি চলো, এবং যখন গেল না তখন এইভাবে তাকে কুপিয়ে হত্যা করা হলো। সেই কথাটাও আমার ওই বাড়ির দিকে তাকালে মনে পড়ে যায়। উল্টো দিকে যদি ডান দিকে তাকাই, যে গাড়ি বারান্দাওয়ালা বাড়ি, সারা জীবন বিকিয়ে দিয়েছিলেন একজন মানুষ, তাকে আমরা কৃতজ্ঞ বেঈমান বাঙালিরা সম্পূর্ণ ভুলে গেছি। ন্যাশনাল শব্দটা প্রায় তাঁর তৈরি করা, তার নাম নবগোপাল মিত্র। তিনি ন্যাশনাল পেপার বলে একটা কাগজ বার করেছিলেন। কেন না, জাতীয়তা, বাঙালি জাতীয়তা, ভারতীয় জাতীয়তা ইংরেজদের বিরুদ্ধে তৈরি করতে হবে। ন্যাশনাল সার্কাস বলে সার্কাস করেছিলেন। সেটা সম্বন্ধে অবনীন্দ্রনাথ ঠাকুর বলছেন ভিক্ষে শিক্ষে করে কোনো মতে করেছিলেন। অথচ সত্যেন ঠাকুর এবং যতীন্দ্রনাথ ঠাকুর একই পরিবারের, তারা উচ্ছ্বসিত প্রশংসা করে গেছেন। সেই নবগোপাল সর্বশান্ত হয়ে গেলেন, ওই বাড়ি বিক্রি হয়ে গেল যৌথ বাড়ি ওর দেনার দায়ে। সে গল্পও মনে পড়ে যায়। এবার ঢুকলাম শঙ্কর ঘোষ লেনে। কে এই শঙ্কর ঘোষ? যখন আমাদের নতুন ফোর্ট উইলিয়াম, মানে যে ফোর্ট উইলিয়াম আমরা দেখি যেটা গোবিন্দপুর গ্রামে তৈরি হলো, যখন তৈরি হলো তখন গোবিন্দপুর গ্রামের সব মানুষকে উৎখাত করা হলো। সেখানে দুই ভাই ছিলেন, মহাদেব আর ভবানীচরণ ঘোষ। ভবানীচরণ চলে গেলেন সরসোনায়, যেটা তখন শহর থেকে বহু দূরে, আর মহাদেব চলে এলেন এই ঠনঠনিয়ায়। এই মহাদেবের বৃদ্ধ প্রপৌত্র হচ্ছেন, যতদূর মনে পড়ছে, মহাদেবের ছেলে হচ্ছেন কাশিরাম, তার ছেলে দৈবকী নন্দন, তার ছেলে মনোহর, তার ছেলে এই শঙ্কর ঘোষ। শঙ্কর ঘোষ জাহাজের ক্যাপ্টেনের বেনিয়ানি করে প্রচুর পয়সা করেছিলেন, এবং করে তিনি এই কালী মন্দির প্রতিষ্ঠা করেন, যেটা আপনারা জানেন, ঠনঠনিয়ার কালী মন্দির। এবং তার পাশে তিনি একটি শিব প্রতিষ্ঠা করেন। কিন্তু লিপিটা যদি খেয়াল করেন, তিনি স্বনামে ওই মন্দির প্রতিষ্ঠা করেননি। ওখানে বলা আছে পুষ্পীশ্বর শিব। শিব কে প্রতিষ্ঠা করছেন? মনোহর স্ত্রীয়াদৌষ্যা, অর্থাৎ মনোহর ঘোষের স্ত্রী কে? শঙ্করের মা। তিনি মাকে দিয়ে ওই শিব প্রতিষ্ঠা করেছিলেন। এবং এই যে ফলক আমরা আজকে দেখি শঙ্কর ঘোষের মন্দিরে, সেটাও কিন্তু আদি নয়। তার কারণটা হচ্ছে, যে সময় শঙ্কর ঘোষ এই মন্দির প্রতিষ্ঠা করেন, আমরা যদি অঙ্কের হিসেব করি, যে যদি 1758 সালে মহাদেব ওখানে এসে থাকেন এবং তারপরে যদি তার বৃদ্ধ প্রপৌত্র হন, মহাদেব যদি এসে থাকেন আর শঙ্কর ঘোষ যদি তার বৃদ্ধ প্রপৌত্র হন, তাহলে সময়টা কি দাঁড়াচ্ছে? আবার একটা অন্য হিসেব আছে। শঙ্কর ঘোষের প্রপৌত্র হচ্ছেন স্বামী সুবোধানন্দ রামকৃষ্ণ মিশনের। তাহলে তার থেকে যদি হিসেব করি, তাহলে আমরা একটা হিসেব পাবো যে শঙ্কর ঘোষ কোন সময়ের লোক। সে সময় কিন্তু মন্দিরের ফলক হয় টেরাকোটায় হতো, আর যদি বা মর্মর ফলক হতো, তাতে কিন্তু কালো রং ঢালা হতো না, শুধু কুঁদে একটা খোদাই করা হতো। কাজে এটা আদি ফলক নয়, সংস্কারের সময় ফলক পাল্টানো হয়েছে। কাজে ইনি হচ্ছেন সেই শঙ্কর ঘোষ, এবং শঙ্কর ঘোষের বংশধররা এখনো এই অঞ্চলে বসবাস করছেন। কাজে বলতে গেলে শেষ হবে না, ঠনঠনিয়ার ইতিহাস খুব দীর্ঘ। হ্যাঁ, সে তো একবারে। আমাদের একজন সদস্য বলছেন, সুমনদা, ঠনঠনের যে ফলকটা সেটাও ঠিক নয়। একদমই, উনি যেটা বলছেন ঠিকই বলছেন। হ্যাঁ, এই ঠনঠনিয়ার নাম নিয়ে আমাদের গ্রুপে কিছুদিন আগে একটা পোস্ট হয়েছিল, সেটা নিয়ে প্রচুর রকম কমেন্টও এসেছিল, মানে ঠনঠনিয়ার নামটা কোথা থেকে হলো। তো আপনার কি মত, ঠনঠনিয়ার নামটা কোথা থেকে এলো? আমরা অনেকগুলো মত পেয়েছি। বলা ভারী মুশকিল, মানে এটা ঠিক বলা মুশকিল এই জন্য, কেননা এক হচ্ছে এই জায়গাগুলোর নাম কিন্তু বদলে গেছে। কিরকম? যে জায়গাটার নাম ছিল বজবজিয়া, সেটা এখন বজবজ। এই বজবজিয়া হচ্ছে জবের সঙ্গতি, অর্থাৎ ওই জায়গাটা মার্শি ল্যান্ড। হ্যাঁ, তা সেটা এখন বজবজিয়া থেকে বজবজ হয়ে গেছে। এখানে কিন্তু আমি যতদূর জানি ঠনঠনিয়া বলে কোনো মৌজা ছিল না, মৌজাটা কিন্তু আরপুলি। এই আরপুলির একটা অংশ হচ্ছে ঠনঠনিয়া। এবং এটা নিয়ে তো আপনি জানেন, ঠনঠন শব্দ থেকে হয়েছে। কেউ বলেন ওখানে ঝামা পাথর ছিল, মানে
ভিত খুঁড়তে গেলে শব্দ হতো, কেউ বলেন ওখানে মানে ধাতু শিল্পীরা ছিলেন, কেউ বলে কংসবণিকরা ছিলেন। এটা বলা খুব মুশকিল, এটা এটা হ্যাঁ, এটা একদম লৌকিক শব্দ, কাজে এটা বলা উচিত নয়। যতক্ষণ না আমরা ঠিক মতো প্রমাণ পাচ্ছি ততক্ষণ বলাটা ঠিক হবে না। আপনারা কিরম এনজয় করছেন জানি না, আমরা তো সাংঘাতিক এনজয় করছি। আর সব থেকে বড় কথা, এই কথাগুলোর থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে পায়ে হেঁটে কলকাতা দেখা এবং অনুভব করা, প্রতিটি বাড়ি এবং তার তার সামনে যে ফলক, সেখানে কিভাবে লেখা আছে, এই যে উনি বলছিলেন যে এটা দেখে বোঝা যায় এই সময় নয় ওই সময়, এই যে নিজে চোখে দেখে উপলব্ধি করা, বোঝা, এটার একটা সাংঘাতিক একটা ইম্প্যাক্ট তো অবশ্যই আছে। তো কিছু নাম আছে যেমন তারাপদ সাঁতরা, শ্রী তারাপদ সাঁতরা বা রাধারমন মিত্র, এনারা যেমন দিকপাল মানুষ, মানে একসময় এরকম ভাবে হেঁটে হয়তো কলকাতা ওনারা দেখেছেন। দেবাশিস বাবুকে বলবো যে আপনি তো তারাপদ সাঁতরার সঙ্গে বহুদিন আপনি সঙ্গে ছিলেন, তো আপনার কি অভিজ্ঞতা? আচ্ছা, তাহলে দুটো কথা বলি। এই দুজন মানুষের সঙ্গেই আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এবং রাধারণ বাবুর কমসে কম ডজন খানেক চিঠি আমার কাছে আছে আমাকে লেখা। আর তারাদা তো বহুবার আমার বাড়িতে এসেছেন, ওর সঙ্গে ঘুরেছি। আমি দুটো আলাদা করে বলি, যখন আমি এই পারিবারিক ইতিহাস চর্চা করছি তখন হাটখোলার দত্ত পরিবারের ভবানীপ্রসাদ দত্তের সঙ্গে আমার পরিচয় হয়। সে আমি তার নানা রকম ডিটেলসে যাচ্ছি না, সেটা বলতে গেলে আজকে শেষ হবে না। তো উনি আমাকে বলেছিলেন যে তুমি যে পারিবারিক ইতিহাস সংগ্রহ করছো খুবই প্রশংসনীয়, কিন্তু এর সঙ্গে তুমি যদি সামাজিক ইতিহাসকে না জড়িয়ে নাও তাহলে এটা কিন্তু অর্থহীন হয়ে যাবে, এবং তোমার উচিত একজনের লেখা পড়া। কার লেখা? বলে রাধারমন মিত্র বলে এক ভদ্রলোক আছেন, তিনি এক্ষণে লেখেন। এক্ষণ কোথায় পাওয়া যাবে? বলে এক্ষণ কি আর পাওয়া যায়? ইংরেজিতে যাকে বলে হট কেক, ও বেরোলেই বিক্রি হয়ে যায়, ও পাওয়া যায় না। তুমি দেখো যদি লাইব্রেরিতে থাকে। তা সে আর হলো না। এই করতে করতে আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন খবরের কাগজে, না সেকেন্ড ইয়ারে উঠেছি, তখন খবরের কাগজে একটা বিজ্ঞাপন দেখলাম যে কলিকাতা দর্পণ নাম দিয়ে রাধারমন বাবুর লেখাগুলো সব বেরোবে, গ্রাহক চাইছে প্রকাশক সুবর্ণরেখা। সুবর্ণরেখাতে আমি তার ঢের আগে থেকে যাই, সে মানে যখন স্কুলে পড়ি তখন থেকে সেসব বলবো না। বইটা বেরোবার পরপরই আমি গেলাম, গ্রাহক নই শুনে ওরা প্রথমে একটু নাক কুচকালেন, তারপর আমাকে বই দিলেন এক কপি, আমি কিনলাম। পড়ে দেখলাম তাতে পারিবারিক ইতিহাসের যেটা আমার জায়গা তাতে প্রচুর ভুল আছে। আমি তখন একটা লেখা করলাম, লেখা করে ভবানীবাবুকে গিয়ে বললাম, ভবানীবাবু এটা পড়ে দেখবেন, আপনি তো এত প্রশংসা করেন, কলকাতা দর্পণে তো এত ভুল। উনি কোনো কিছু বললেন না, বলে তাই ভুল আছে নাকি, আচ্ছা রেখে যাও। এরপর প্রায় 6 মাস কেটে গেল। 6 মাস বাদে উনি আমাকে ফোন করছেন, সেটা আমার মনে আছে 1981 মে মাস। আমাকে ফোন করে বললেন, দেবাশিস তুমি আজকে যুগান্তরটা একটু কিনো তো। কেন? বলে তুমি তো জানো আমার ভাই যুগান্তরে আছে, আমি ওর হাত দিয়ে তোমার লেখাটা পাঠিয়েছিলাম, যুগান্তর আজকে ছেপেছে কেটে ছেটে একটুখানি। আমি তো হতভম্ব। আমি গেলাম, গিয়ে দেখলাম পুরনো কলকাতা কয়েকটি প্রশ্ন নামে আমার আপত্তিগুলো ছাপা হয়েছে। তো আমি তো খুব বিস্মিত, আমার কোনোদিন লেখক হওয়ার, কলকাতা নিয়ে লিখবো এরকম কোনো পরিকল্পনা ছিল না। এটাই যাকে বলে ইংরেজিতে যাকে বলে বরফ ভাঙা, আইস ব্রেকিং, এটা অন্যরকম হয়ে গেল ব্যাপারটা। যাই হোক, বাছুরের যখন প্রথম শিং বেরোয় সে তো না গুতিয়ে পারে না। আমি পরদিন ওই কাগজটা নিয়ে চলে গেলাম সুবর্ণরেখায়, গিয়ে ইন্দ্রনাথ মজুমদারকে বললাম, ইন্দ্রদা কালকে একটা রিভিউ বেরিয়েছে কলিকাতা দর্পণের, আপনি দেখেছেন? বলে হ্যাঁ সবাই বলছিল, আমি দেখিনি। তা আমি ব্যাগ থেকে বার করে বললাম, পড়ে দেখুন। তো উনি আবার সেদিন চশমা আনতে ভুলে গেছেন, পাশে একজন বসেছিলেন, পরে জেনেছি তিনি নির্মাল্য আচার্য অর্থাৎ এক্ষণের সম্পাদকের ছোট ভাই, তিনি পড়ে শোনালেন। শুনে ইন্দ্রদা খানিকক্ষণ বাদে বললেন, বাহ বেড়ে লিখেছে তো, কে লোকটা? লোকটা কেউ নয়, লোকটা আমি। বলে কি বলছো? তাই? আচ্ছা দাঁড়াও বুড়োকে বলি। উনি আর কি আদর করে রাধারণ বাবুকে বুড়ো বলতেন। বুড়োকে বলি, এবার দেখবে একদিন ছাতা হাতে করে তোমার বগলে করে তোমার বাড়ি গিয়ে হাজির হবে। এর কিছুদিন পরেই বোধহয় সপ্তাহখানেক বাদে আমি যখন ওখান থেকে কলেজ থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে শিয়ালদা যাচ্ছি, শিয়ালদা থেকে বাস ধরবো, হঠাৎ দেখি সুবর্ণরেখার বারান্দা থেকে কে একজন যাচ্ছে, ও দেবাশিস দা, দেবাশিস দা আসুন আসুন, আপনাকে ইন্দ্রদা ডাকছেন। আমি ওপরে
উঠলাম, কি ব্যাপার, বোধহয় কোনো দুষ্প্রাপ্য বই পেয়েছেন, আমাকে দেবেন। আমি ঢুকতে গেলাম, দেখি একজন বৃদ্ধ ভদ্রলোক, খুব বৃদ্ধ, মানে অশীতিপর, তিনি একটা ছাতা ধরে বসে আছেন, লম্বা বাঁশের হ্যান্ডেল লড়া ছাতা। এই যে এসো রাধারমণ বাবু, এই হচ্ছে রাধারমণ দা, এই হচ্ছে দেবাশিস। রাধারমণ বাবু আমাকে দেখে আপাতমস্তক জরিপ করলেন, করে বললেন, আমি লেখাটা পড়ে ভেবেছিলাম কোনো বিচক্ষণ লোকের লেখা, পরে বলল বাচ্চা ছেলে, এই তো ফার্স্ট ইয়ার থেকে সবে সেকেন্ড ইয়ারে উঠেছে মেডিকেল কলেজে। এই হচ্ছে সূত্রপাত। এবার একদিন রাধারমণ বাবু আমার বাড়ি চলে এলেন, বলেন যে আপত্তিগুলো করেছো, মূল নথিগুলো আমাকে দেখাও, আমি মিলিয়ে দেখব। আমি ছাপা সূত্র থেকে লিখতে গিয়ে সব ভুল হয়ে গেছে। উনি দ্বিতীয় খণ্ডে সেগুলো সংশোধন করেছিলেন। ফলে সারা সময়টাই ওর সঙ্গে যে আমার দীর্ঘ সময় সম্পর্ক ছিল, আমার সঙ্গে কিন্তু রাধারমণ বাবুর একটা মানে ঠান্ডা লড়াইয়ের সম্পর্ক ছিল। কিন্তু উনি একটা ভারী মূল্যবান কথা আমাকে বলেছিলেন, বাঙালি মনে করে ছাপার হরফে যা বেরোয় সেটাই সত্যি। এটা সব সময় মনে রাখবে, ছাপার হরফে বেরিয়েছে বলি ওটা সত্যি নয়, যাচাই করে নিতে হয়। এটা বলতে পারেন আমার জীবনের একটা মূল মন্ত্র হয়ে গেছে। আর তারাপদ বাবুর সঙ্গে ওই আমার খণ্ডন দিয়েই জীবন শুরু। একটা চিঠি লিখেছিলাম তারাপদ বাবুকে, যে আপনার এই বই পড়লাম, ওই বই পড়লাম, ওই লেখা পড়লাম, সব পারিবারিক ইতিহাসগুলো ভুল। উনি একটা ইংল্যান্ড লেটারে আমাকে একটা চিঠি লিখেছিলেন, 3 পাতায় আর বোধহয় একটা হরফও ঢোকাবার জায়গা ছিল না। এবং তারপর আমি ওর অফিসে গেলাম, এবং কার্যত আজকে তিনি নেই, আমি মাথায় হাত ঠেকাবো, আমি তার কাছেই লোক সংস্কৃতির শিক্ষা পেয়েছি। নিয়মিত তার কাছে যেতাম, এবং তিনি যখন প্রয়াত হলেন তার অনেক আগেই, প্রায় বছর 5 আগে, উনি তার নিজের সম্পাদিত কৌশিকী পত্রিকা নতুন করে বার করার দায়িত্ব সাংবাদিক ইন্দ্রজিৎ চৌধুরী এবং আমাকে দিয়ে যান। সেই থেকে 6টা সংখ্যা আমরা বার্ষিক বার করেছিলাম, অনিয়মিত হয়ে গিয়েছিল। মোটা করে কৌশিকীর সংখ্যা আমরা বার করেছিলাম, আঞ্চলিক ইতিহাস, প্রত্নতত্ত্ব, লোক সংস্কৃতির বিষয়। এইবার হচ্ছে যে প্রশ্নটা এক্ষুনি স্বর্ণালী করলেন, যে এই যে সরেজমিন সন্ধান, তার ব্যাপারটা ঠিক কি? আপনারা যদি সতীশচন্দ্র মিত্রর লেখা যশোর খুলনার ইতিহাস পড়েন, তাতে দেখবেন ওই আবার একজন হতদরিদ্র স্কুল মাস্টার, যার দিন চলে না, এবং তখনকার যশোর খুলনা অতীব দুর্গম, সুন্দরবনের অংশের মধ্যে যেতে হয়, সেইখানে গিয়ে উনি তথ্য সংগ্রহ করেছিলেন। এবং উনি বলেছিলেন, চাক্ষুষ প্রমাণের উপর আর কোনো প্রমাণ হয় না। সত্যিই তাই। আমার মা একটা গল্প বলতেন, মহারাজ কৃষ্ণচন্দ্র একবার গোপাল ভাঁড়কে জিজ্ঞেস করেছিলেন, সত্য আর মিথ্যার মধ্যে ফারাক কতটা? গোপাল অম্লান বদনে বললেন, মাত্র 4 আঙুল মহারাজ। বলে, সে কি 4 আঙুল? বলে, চোখের পাশে রেখে দেখুন, চোখে যা দেখি তা সত্যি, কানে যা শুনি তা মিথ্যা। কাজেই যতক্ষণ না সচক্ষে দেখা যায়, যতক্ষণ না যাচাই করা যায়, অনেক অন্য সত্যের মতো ঐতিহাসিক সত্য অনুধাবন করা যায় না। এইবার একটা কথা হলো, প্রথম আমি যেখানে লেখালেখি বেশি কলকাতা বিষয়ক শুরু করি, সেটা কলকাতা পুরসভার পুরশ্রী বলে একটি মুখপত্র এখনো বেরোয়, এখন নাম কলকাতা পুরশ্রী। প্রথম পর্বে এটার জন্য একদম নিবেদিত প্রাণ ছিলেন হরিপদ ভৌমিক, তাকে অনেকেই আপনারা চেনেন। সেইখানে আমি লিখতে শুরু করি। এই যখন লিখতে বেশ কিছুদিন চলছে, 2-3 বছর কেটেছে, এমন সময় প্রশাসনের সঙ্গে সম্পাদকের একটা পাঞ্জা কষাকষির ব্যাপার হয়, এবং পুরশ্রী অফিস থেকে বিতাড়িত হয়, তাদের অন্য জায়গায় চলে যেতে হয়, এবং অফিসের জিনিসপত্র টান মেরে তখন ফেলে দেওয়া হচ্ছে, ওই জায়গায় নাকি অন্য অফিস হবে। তখন সম্পাদক আমায় ডেকে বললেন, দেখো এগুলো তো এরা ফেলে দেবে, তুমি নিয়ে যাও। কি পেলাম? কলিকাতা ক্যালকাটা মিউনিসিপ্যাল গেজেটের নানা দুষ্প্রাপ্য বিশেষ সংখ্যা, রবীন্দ্র সংখ্যা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সংখ্যা, নেতাজি সুভাষ সংখ্যা, চিত্তরঞ্জন দাস সংখ্যা, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সংখ্যা, এবং একটা 1939-40 সালের থ্যাকার্সের ক্যালকাটা ডিরেক্টরি। উনি বলেন, এগুলো তুমি নিয়ে যাও, এরা এক্ষুনি টান মেরে ফেলে দেবে রাস্তায়, আমি দেখতে পাচ্ছি না। বাড়ি গিয়ে আমি তখন ওই অকুপায়ার লিস্ট দেখতে লাগলাম, যে 1940 সালে ওই বাড়িগুলোতে কারা থাকতো। এটা হচ্ছে 1983-84 সালের ঘটনা। তখন আমার মনে হলো, এইখানে যত মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার,
কবরখানার উল্লেখ আছে, তাহলে সেগুলো কমসে কম 50 বছরের পুরনো। আর যদি 50 বছরের পুরনো হয়, তা সেদিনও তো এগুলো তৈরি হয়নি, আরো কিছু আগে তৈরি হয়েছিল। এর একটা তালিকা তৈরি করলাম, বলে গিয়ে বললাম, তারা চলুন আপনাতে আমাদের হেঁটে দেখি যে কোথায় কোথায় কি পুরাকীর্তি আছে। তখন ইন্টার্নশিপ হাউস স্টাফশিপ চলছে, দুপুরটা ফাঁকা থাকতো, তারাদার আমি বেরিয়ে পড়লাম। সঙ্গে সঙ্গে মাঝে মাঝে আরো কেউ কেউ জুটে যেতেন। আমি দেখলাম যে দরমাহাটা স্ট্রিট, যে রাস্তার নাম এখন মহর্ষি দেবেন্দ্র রোড, তার দুপাশটা হচ্ছে সবচেয়ে পুরাকীর্তিবহুল। ওইখানে তখন আমরা ঘুরতে লাগলাম এবং একদিক থেকে তারাদা নোট নিচ্ছেন আর আমাকে শেখাচ্ছেন, দেখো এইটাকে বলে রোজেট, এইটাকে বলে মেডেলিয়ান, এটাকে বলে কর্নার কর্বেল ডোম, এই দেখো কিভাবে আর্চ করে তৈরি করেছে। বহিরঙ্গে আলাদা হলে কি হয়, মসজিদ মন্দিরে কোনো পার্থক্য নেই, তৈরি হয় একইভাবে। পরবর্তীকালে ব্যারাকপুরে গিয়ে দেখেছি বারাণসী ঘোষের প্রতিষ্ঠিত আটচালা মন্দির ভেঙে পড়ে গেছে, ওপরটা তলার ডোম অনাবৃত হয়ে গেছে। আমরা বহিরঙ্গে মারামারি করে কি করব? আমরা কিন্তু কেউ প্রশ্ন করি না যে হিন্দু যখন শ্রাদ্ধ করতে বসে, পুজো করতে বসে, তার কোনোদিন সেলাই করা জামা কাপড় পরা যায় না, ধুতি ফেরতা দিয়ে পরতে হয়, গায়ে উড়ুনি দিতে হয়। মুসলিম যখন হজ করতে যায়, সে কোনো সেলাই করা জামা কাপড় পরতে পারে না, ফেরতা দিয়ে কাপড় পরে, গায়ে চাদর দিয়ে যায়। যিশু যখন প্রচারে বেরিয়েছিলেন, তিনিও কোনো সেলাই করা জামা পরেননি। কেন? এগুলো কেউ আমাদের শেখায় না, সবাই বিভেদ শেখায়, ভেদাভেদ শেখায়। মানুষ যে সবাই এক, কাটলে যে সবার রক্তই বেরোয়, কারো আরশোলার মতো জল বেরোয় না, সেটা কিন্তু কেউ আমাদের শেখায় না। এইগুলোই হচ্ছে ইতিহাসের চর্চা, ইতিহাসের সত্য। যত হাঁটবেন, যত চর্চা করবেন, এই উপলব্ধিগুলো জীবনে ফুটে উঠবে। আর কিছু অনেক কিছু অনেক কিছু। তবে সত্যি কথা, এই যে বিভিন্ন ধর্মীয় যে সংস্কৃতি বা তার মধ্যে মেলবন্ধনটা বললেন, এটা অসাধারণ। এবার কিন্তু দুটো পরপর অভিযোগ আছে, এই অভিযোগ এবার আপনাকে খণ্ডন করতে হবে। প্রথম কথা হচ্ছে যে এই যে ছোট ছোট আঞ্চলিক ইতিহাস, এটা জমা করে করে একটা বড় ইতিহাস তৈরি হবে, এইভাবেই আমরা ভেবেছিলাম। কিন্তু সামান্য কলকাতা 186 বর্গ কিলোমিটার একটা অঞ্চল, এখানকার ইতিহাসটাও যখন আমরা জানতে চাইছি, তখন সেই ব্রিটিশদের তৈরি ইতিহাস বা ব্রিটিশ প্রভাবিত বাঙালি ঐতিহাসিকদের ইতিহাস, এর মধ্যেই কিন্তু আমরা সীমাবদ্ধ। আঞ্চলিক ইতিহাসের খুব কম তথ্য আসছে, যেটা একটু আগে বললেন, যেটা না দেখছি, অর্থাৎ সময় এবং তার তথ্যের কোষ্ঠী পাথরে যতক্ষণ না যাচাই করছি, সেই জায়গাটায় কিন্তু আমি কলকাতার ইতিহাসটাকে পাচ্ছি না। আর কলকাতার ইতিহাস নিয়ে যারা চর্চা করছেন, তারা কেউই সেই অর্থে ঐতিহাসিক নন। তো আমরা সঠিক তথ্য তার বইয়ের আকারে, তথ্যের আকারে, বিশ্বাসযোগ্যতার প্রেক্ষিতে সঠিক কলকাতার তথ্য বা তার আঞ্চলিক ইতিহাস কিভাবে পেতে পারবো, আর এক্ষেত্রে আপনাদের কি ভূমিকা? আচ্ছা, এখানে পরপর কয়েকটা কথা বলি। প্রথম কথা হচ্ছে, সতীশচন্দ্র মিত্র, যার কথা একটু আগে বলছিলাম, যশোরকন্যার ইতিহাস লিখেছিলেন, তার কাছে একজন উপস্থিত হলেন যে আমার বইয়ের ভূমিকা লিখে দিতে হবে আপনাকে, মুখবন্ধ। তিনি খগেন্দ্রনাথ বসু মহেশ্বর পাশা পরিচয় বলে একটা বই লিখেছিলেন। তার ভূমিকায় সতীশচন্দ্র মিত্র লিখেছিলেন, আমি আমার ভাষায় বলছি কারণ আমার তো মুখস্থ নেই। তাতে উনি বলেছিলেন যে অনেকগুলো খন্ড খন্ড জায়গা নিয়ে কিন্তু দেশ গড়ে ওঠে, কাজে আমরা যদি সবকটা জায়গার ইতিহাস জোগাড় করতে পারি, তাহলে সেগুলো একসঙ্গে করলে দেশের ইতিহাস তৈরি হবে। এই কথাটা শুনতে খুব সুন্দর, খুব মানে দেশপ্রেম মধ্যে ফুটে ওঠে, এবং সতীশচন্দ্রের আন্তরিকতা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু মনে রাখতে হবে, এই সবগুলোর সমষ্টি কিন্তু দেশের ইতিহাস নয়। যেরকম আপনার বিভিন্ন অঞ্চলে যে লোকসঙ্গীত হয়, মিজোরামে হয়, কেরালায় হয়, কাশ্মীরে হয়, বাংলায় হয়, গুজরাটে হয়, সেগুলোর সঙ্গে কিন্তু জাতীয় সঙ্গীতের সেরকম কোনো সাদৃশ্য নেই। কিন্তু তা বলে কি সেগুলো গুরুত্বহীন? একেবারেই নয়। এরা হচ্ছে, দেশকে মনে রাখবেন, দেশ কিন্তু নির্মেঘ আকাশ, দিনের আকাশের মতো নয়। দেশ হচ্ছে
রাতের আকাশের মতো, তার এক এক দিকে এক এক রকম তারার এক এক রকম কারিগরি। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। দেশকে যদি ভালোবাসতে হয়, দেশকে দেখে চিনতে হবে। তাহলে কেন এটা আমাদের জানা দরকার? আমরা যত হাঁটবো, যত দেখবো, তত আমাদের ভুল ভেঙে যাবে। এই যে বলছেন কলকাতার ইতিহাস নেই, খুব আশ্চর্যের কথা। আমার খুব দুঃখ হয়, কেন আমার পিতৃভূমি, যদিও আমরা 4 পুরুষ কলকাতার বাসিন্দা, উত্তর 24 পরগনায়। এই উত্তর 24 পরগনার কথাটা আবার ফিরে আসবো। আচ্ছা, উত্তর 24 পরগনা আমাদের দেশ, দেশ গ্রাম বলে, কিন্তু উত্তর 24 পরগনা নিয়ে যদি আপনি কোনো লেখার তালিকা করেন, দেখবেন মুষ্টিমেয়। অথচ কলকাতা থেকে যত রাস্তা বেরিয়েছে সবই তো উত্তর 24 ভেদ করে গেছে। অর্থাৎ যাওয়ার সব থেকে সহজ যে জায়গাটা সহজ গম্য, সেখানটা ইতিহাস লেখা হলো না। অথচ দুর্গম জায়গার ইতিহাস লেখা হয়ে গেল। বাখরগঞ্জের ইতিহাস খোসাল চন্দ্র রায় লিখে ফেললেন, যেখানে 2 পা গেলে একটা খাঁড়ি পড়ে, আবার ডিঙিয়ে ডিঙিয়ে যেতে হয়, যার জন্য বাখরগঞ্জে বা বরিশালে রেল লাইন পাতা যায়নি। অর্থাৎ আন্তরিকতার সঙ্গে, দেশপ্রেমের সঙ্গে সুযোগ সুবিধার কোনো সম্পর্ক নেই। এবার আপনারা দেখুন, আমরা যখন নামকরণ করি, কিরকম নামকরণ করি দেখুন। 24 পরগনা জেলা ছিল, কেটে দিলাম। আরে উত্তর 12 পরগনা, দক্ষিণ 12 পরগনা হবে তো, উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা কি করে হয়? কোন অঙ্কের হিসেবে হয় আমাকে বলুন তো? কিছু বলা যাবে না। আচ্ছা, মেদিনীপুরকে কোনাকুনি কাটলাম, দীঘা কোথায়? চরম পশ্চিমে। কোন জায়গায়? পূর্ব মেদিনীপুর। ঘাটাল কোথায়? চরম পূর্বে। জায়গাটা কোথায়? পূর্ব, ওটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, মেদিনীপুর তো একটা শহরের নাম, একটা জায়গার নাম। দুটোর একটাই পড়লো, দুটোটাই পড়লো না, দুটো কি করে মেদিনীপুর হয়? আমি বুঝতে পারি না। কেউ কি কিছু বোঝেন না, না ভাবেন না? সবচেয়ে তো ভালো ছিল যে যেটা আপনার ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, প্রশাসনিক কেন্দ্র, সেইটার নামে নামকরণ করে দিন। উত্তর 24 পরগনা কেন? ওটাকে বারাসাত জেলা করুন, নিচেটাকে আলিপুর জেলা করুন, কারো কোনো আপত্তি নেই। চিনতেও সুবিধা হয়, বুঝতেও সুবিধা হয়। কে যে কি দিয়ে চালিত হয়, আমি সত্যি আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমি বুঝতে পারি না। আচ্ছা, এবার হচ্ছে কেন ইতিহাস নেই। ভারী ভালো কথা লিখে গেছেন আপনারা। এই মহাস্তবিক জাতকটা পড়বেন, প্রথম 2টো খণ্ড অন্তত আপনারা পড়বেন, পড়ে খারাপ লাগলে আমাকে ফেসবুকে গালাগাল দেবেন। 3য় 4র্থটা অত ভালো নয়। আবার একটা বলি, আর একটা বই পড়বেন, তপনমোহন চট্টোপাধ্যায়ের পলাশীর যুদ্ধ। তপনমোহন চট্টোপাধ্যায়ের বংশগৌরব দারুণ। তিনি হচ্ছেন রামমোহনের বড় ছেলে রাধাপ্রসাদ রায়, তার কন্যার বংশধর, আর তার মাতৃকুল হচ্ছে ঠাকুর পরিবার। তিনি ব্যারিস্টার হয়েছিলেন, সেখানে বিদেশিনী বিয়ে করেছিলেন, কিন্তু তিনি শেষ পর্যন্ত বাংলায় বই লিখেছিলেন। অনেকগুলো বই লিখেছিলেন, তার মধ্যে অসাধারণ যে বইটা, সেটা হচ্ছে পলাশীর যুদ্ধ। একবার পড়ে দেখবেন। প্রথম লাইন কি? আমি ইতিহাসের একটা গল্প বলতে বসেছি, হয়ে গেল, শেষ। 2য় প্যারা শুরু হচ্ছে। ইতিহাসের গল্প বললেই যে তার সন্তানিক সব ভুল থাকতে হবে, এর কোনো মানে নেই। এবার উনি রসিয়ে রসিয়ে সব বলেছেন, তার মধ্যে একটা অমোঘ কথা বলেছেন, যে যারা মৃত্যুর পর পরম প্রিয়জনকে পুড়িয়ে ছাই করে দেয়, অতীতের তার প্রতি তাদের মনোভাব কিরকম, তাই দৃষ্টান্ত থেকেই বোঝা যায়। ভারতীয়রা কোনোদিন স্মৃতিমেদু নয়, ভারতীয়রা কোনোদিন অতীতকে ভালোবাসেনি। তারা সবসময় ভেবেছে গতস্য সজ্জনা নাস্তি। আজকে তো খেয়ে পড়ে বাঁচি, কালকের গতকালের কথাও ভাববো না, আগামীকালের কথাও ভাববো না। কিন্তু আমরা একটা পারম্পর্যের, যাকে বলে কনভেয়ার বেল্টের উপর বসে আছি। সামনে পেছনে না বলে কিন্তু হয় হুমড়ি খেয়ে পড়বো, নয় উল্টে পড়ে যাবো। কাজে জানতে হবেই। ইতিহাস বোধ যদি না থাকে, তাহলে কোনো জাত এগোয় না। না, আমরা 2-একটা বইয়ের নাম, আপনি বই বা যারা করেছেন, এটা তো নয় যে করেননি, নিশ্চয়ই তখন স্থানীয় যারা গবেষকরা ছিলেন তারা করেছেন, কলকাতার ইতিহাস নিয়ে চর্চা করেছেন, তথ্য নিয়েছেন। হয়তো সেরকম ভাবে পাবলিকেশন নেই বা আমাদের কাছে অব্দি আসেনি। তো সেই কিছু বইয়ের আমরা নাম চাইছি, কারণ অনেকেই যারা শুনছেন তারা আমরা খোঁজার চেষ্টা করব সেগুলো। আমার জেহাদ মূলত যেখানে, সেটা হচ্ছে সাহেবদের লেখা ইতিহাসের বাইরে সেই খাঁচা ভেঙে আমাদের বেরোতে হবে। সাহেবরা যে এখানে এলেন, তারা সব সময় প্রমাণ করার চেষ্টা করে গেছেন যে এটা একটা অহল্যা ভূমি ছিল,
তারা শ্রীরামচন্দ্রের মতো এলেন, পাদ স্পর্শ করলেন, আর সেই অহল্যা ভূমি জেগে উঠলো। আপনারা জানেন সেভাবে কোনো জায়গা তৈরি হয় না। বাস্তব সত্যিটা হচ্ছে এই, 1690-এর 24শে আগস্ট, আবার সেই 24শে আগস্ট কিন্তু এই 24শে আগস্ট নয়, তাহলে আবার গ্রেগরিয়ান ক্যালেন্ডার, সিজারিয়ান ক্যালেন্ডারের গন্ডগোল আছে, যেকে ছেড়ে দিন। একদিনই অত মাথা খারাপ করে দিলে তখন আপনারা বলবেন তো সবই গুলিয়ে গেল। তো ব্যাপারটা হচ্ছে যে উনি এলেন, 2.5 বছর বাঁচলেন, কি করলেন? কতগুলো ঝুপড়ি বানালেন, আর কি করলেন? আর কিছুই করলেন না। তাহলে 2.5 বছর তিনি ঝুপড়ি বানালেন, কিন্তু তিনি হচ্ছেন কলকাতার বাবা। 24শে আগস্ট হচ্ছে কলকাতার জন্মদিন। আচ্ছা, কোথায় এসেছিলেন চাণক্য সাহেব? কোথায় এসেছিলেন? নিমতলা কোথায়? কোন গ্রাম? সুতানুটি গ্রামে এলেন, হলেন কলকাতার বাবা। এবার আমাকে বোঝান তো কি করে হলো ব্যাপারটা। আপনি যদি আগরপাড়ায় থাকেন আর আমি যদি বলি না না উনি তো বেলঘরিয়ায় থাকেন, এক্ষুনি আপনি খাই খাই করে উঠবেন, কে বেলঘরিয়া আর আগরপাড়া এক হলো? আর উনি নামলেন সুতানুটিতে, থাকলেন সুতানুটিতে, মরে গেলেন সুতানুটিতে, হলেন গিয়ে কলকাতার বাবা। কি যুক্তিতে আমায় বোঝান বলুন দেখি। মনে রাখবেন, যদি ওই বাপে তাড়ানো মায়ে খেদানো ক্লাইভ সেদিন যদি ঘুরে না দাঁড়াতো ওই কটা লোক নিয়ে, যদি মির্জাফরকে, ইয়ারলুৎফ খানকে, রায়দুল্লভকে হাত না করতো, কিচ্ছু হতো না। চাণক্য সাহেব কিছুই করে যেতে পারতেন না, করে যাননি, তার উত্তরসূরিরাও পারতেন না। এক, কলকাতার বীজ বপন হয়েছিল পলাশীর আমবাগানে। 2, কলকাতা যে শহর হবে এটার প্ল্যান করেছিলেন লর্ড ওয়েলেসলি। তিনি একটা মিনিট বার করেছিলেন যে এটাকে আমাদের একটা উপনিবেশিক শহর তৈরি করতে হবে। সবাই সব ছাপে, সেই মিনিটটা ছাপে না। কি বলবেন বলুন? আচ্ছা, তার বিরুদ্ধে এবার সাহেবরা কিন্তু যখন লিখলেন, তারা কিন্তু প্রমাণ করা খালি চেষ্টা করে গেলেন যে এ জায়গা নদী গর্ভে ছিল, সমুদ্র গর্ভে ছিল, এই গ্যাঞ্জেটিক ডেল্টায় ছিলই না। এই তো 700-800 বছর হলো ভরাট হয়েছে। আচ্ছা, জটার দেউলের বয়স কত? ভরত ভাইনা স্তূপ আছে খুলনায়, বয়স কত? চলে যান নিচে, হরিনারায়ণপুর, তিলপি, তিলপিতে এক্সকাভেশন হয়েছে 2nd সেঞ্চুরি বিসি। আমাদের দমদম এয়ারপোর্টের পাশে এক্সকাভেশন হয়েছে ক্লাইভ হাউস বাউন্ড, 2nd সেঞ্চুরি বিসি। চন্দ্রকেতুগড় কোথায়? তাহলে ছিল না, সমুদ্র গর্ভেই সব সভ্যতা হয়েছিল, জানেন তো? ওই যে মূর্তি পাওয়া যায়, পটারি পাওয়া যায়, তাকে ভালো ভাষায় বলে কৌলাল, মৃৎপাত্র, সেসব যে পাওয়া যায় সব সমুদ্র গর্ভ থেকে উঠে এসছে। মানে সমুদ্র মন্থন হয়েছিল না, সে গপ্প আছে। সেই যে কিসব যেন পাহাড় দিয়ে ঘুঁটলেন দেবতারা আর গল গল করে অমৃত উঠে এলো, সেরকম উঠে এসেছিল। আমরা কতদিন এই গাল গল্প হজম করব? কতদিনে আমরা সাবালক হব? প্রশ্ন করতে শিখবো? আমরা প্রশ্ন করতে শিখিনি। কিন্তু তার মধ্যেই কিছু কিছু বাঙালি, ব্যতিক্রম সবসময় থাকে। গ্রামের রাস্তায় কোনোদিন হেঁটেছেন যেখানে আলো নেই, অন্ধকার নেই, আপনি ধান ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছেন, এদিকে বিল ওদিকে ডোবা, মাঝে মাঝে কিন্তু জোনাকি জ্বলে। তাতে সে আলোয় সারা রাস্তা আলো হয় না, কিন্তু আলো থাকে। পড়বেন, কি বই পড়বেন? সূর্যকুমার চট্টোপাধ্যায়ের কালীক্ষেত্র দীপিকা পড়বেন, কালীঘাটের ইতিহাস। এবার কে এলেন? প্রাণকৃষ্ণ দত্ত। কি করলেন? ওই যে দেবীপ্রসন্ন রায়চৌধুরীর কথা বলছিলাম, শ্যালিকাকে নিয়ে এসেছিলেন উলপুরে, তাকে ভালো পথে আনার, শিক্ষিত করার চেষ্টা করছিলেন। তিনি নব্য ভারত বলে একটা পত্রিকা বার করতেন, তাতে 14টা অনিয়মিত কিস্তিতে কলিকাতার ইতিবৃত্ত লিখেছিলেন প্রাণকৃষ্ণ দত্ত। এই বইটা, এই লেখাগুলো ভাবুন, 1309, 10, 11 আর 1981 মানে 1388 সালে, এতদিন বাদে সেটা বই হয়ে বেরোলো। বই দেখে তো আমার একদম মাথা খারাপ হয়ে গেল। কেন? সেই আবার ভবানী প্রসাদ দত্ত। সেই ভবানী প্রসাদ দত্ত আমাকে বলেছিলেন যে আমাদের বংশের ইতিহাসই, আটকলার দত্তবাড়ির ইতিহাস জানো তো? নব্যভারত পত্রিকা একজন খুব ভালো লিখেছিলেন। আমি সেটা স্পেশাল পারমিশন করে চৈতন্য লাইব্রেরি থেকে এনে টুকে রেখেছি। কয়েকটা খাতা, বঙ্গলিপি খাতা, সেই আমাদের ছোটবেলায় পাওয়া যেত, উনি বার করে দিলেন। আমি বললাম, ভবানীবাবু একটু দিন, আমি বাড়িতে কপি করে নেব। ওর মুখটা ম্লান হয়ে গেল, কারণ তখনও এত জেরক্সের রমরমা হয়নি। ফলে যেটা হলো, উনি তাও দিলেন একটা একটা করে খাতা। আমি পড়ে স্তম্ভিত হয়ে গেলাম। কিন্তু সে বই যখন বেরোলো,
তাতে কোনো অ্যানোটেশন নেই, অর্থাৎ টিকা নেই, লেখক পরিচিতি নেই। খুব রাগ হলো, এটা 1981 ঘটনা। আর আমি জানেন তো খুব গোয়ার গোবিন্দ করতে লাগলাম, ঘাঁটতে 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 সব অ্যানোটেশন করলাম। তারপরে এই বইটা বার করলাম, কলিকাতার ইতিবৃত্ত অন্যান্য রচনা, এতে প্রাণকৃষ্ণের হাউস জীবনী করলাম, আর কলিকাতার ইতিবৃত্ত প্রচুর নোট দিলাম। এবং তখন আবিষ্কার করলাম এই লোকটা 57 বছর বয়সে মারা গেছেন। কি করে গেছেন? কিছু করেননি, বিশেষ কিছু করেননি আর কি। ব্রাহ্ম প্রচারক হিসেবে সারা বাংলা ঘুরেছেন। কলকাতার প্রথম হিন্দু অনাথ আশ্রম, দেখুন উনি কিন্তু হিন্দু নয়, উনি ব্রাহ্ম, কিন্তু অনাথ আশ্রম তিনি বলরাম ঘোষ স্ট্রিটে প্রতিষ্ঠা করেছেন। কোনো পয়সা নেই, কড়ি নেই, একটা বাড়ি থেকে আর একটা বাড়ি ঘুরতে 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 শেষ পর্যন্ত শ্যামপুকুরের মনমথনাথ কুমার মনমথনাথ মৈত্র শ্যামপুকুর রাজবাড়ি তিনি জমি দেন, তাতে ওই বাড়ি তৈরি হয়। জানেন তো আমার অপরাধ হচ্ছে, আমি কিন্তু প্রাণকৃষ্ণ সম্বন্ধে অনেক ডিটেলস পেলাম না। উনি মারা যান যখন, তখন ওর বোন জীবিত ছিলেন, কিন্তু সে বোন কোথায় গেলেন কেউ বলতে পারলো না। আমি গেলাম অনাথ আশ্রমে, তাহলে মাঠ পেরিয়ে পেছনের বাড়িতে আমাকে নিয়ে গেলেন। নিয়ে যেতে আমি একটা বড় কাঠের আলমারি, কাঠের প্লেন কাঠের পাল্লা দেয়া, খুলে বললেন এই যে বিশাল আলমারিটা দেখছেন এটা ভর্তি কাগজপত্র ছিল। 75 সালে স্ট্যাম্প আর উই লেগে গিয়েছিল বলে সব আমরা টান মেরে রাস্তায় ফেলে দিয়েছি। আমার খালি মনে হয় আমার একটাই অপরাধ, আমি দেরি করে জন্মেছি। যদি 10টা বছর আগেও জন্মাতাম অনেক লোকের নাগাল পেতাম। এই যে প্রাণকৃষ্ণ দত্তকে যিনি জমি দিয়েছিলেন তিনি আমার বড় পিসেমশাইয়ের বাবা, কিন্তু পিসেমশাই তো মারা গেছেন, কাকে জিজ্ঞেস করবো? কি অপরাধ বলুন তো? আমার সত্যি কোনো বুদ্ধি শুদ্ধি নেই, আমার একটু আগে জন্মানো উচিত ছিল। প্রাণকৃষ্ণ দত্ত। এরপরে আরেকজনের নাম বলি, পূর্ণচন্দ্র দে উদ্ভট সাগর। অদ্ভুত নাম, উদ্ভট সাগর কেন? উদ্দেশ্য প্রণোদিত শ্লোককে বাংলায় উদ্ভট শ্লোক বলা হয়, অদ্ভুত অর্থে নয়। কিন্তু তিনি হাজারে হাজারে এই শ্লোক সংগ্রহ করেছিলেন, তাই জম্মু থেকে তাকে উপাধি দেওয়া হয়। তার আয়ুষ্কাল অদ্ভুত। উত্তাল 1857 তার জন্ম, আর স্বাধীনতার কয়েক মাস পাওয়ার কয়েক মাস আগে তিনি মারা গেলেন। অর্থাৎ যতদিন ব্রিটিশ রাজমুকুট ততদিন পূর্ণচন্দ্র দে উদ্ভট সাগর। নানা সব বিচিত্র লেখা লিখেছিলেন, সেই লেখাগুলো এক জায়গায় করেছি, করে শুধু টেক্সটাই হয়েছে প্রায় 520 পাতার মতো রয়্যাল সাইজে ছেপে। তার অ্যানোটেশন করছি, আশা করি কিছুদিনের মধ্যে আপনাদের দিতে পারবো। তৃতীয় লোক মহেন্দ্রনাথ দত্ত, বিবেকানন্দের মেজ ভাই, কিন্তু সেটাই তার একমাত্র পরিচয় নয়। তিনি একটা বই লিখেছিলেন, ছোট্ট পাতলা বই, এখনো কিনতে পাওয়া যায়, খুবই কম দাম। যদি কোনোদিন পারেন, ওই যে বিধান সরণিতে লক্ষ্মীনারায়ণ সাহুয়ের তেলে ভাজার দোকান আছে, তার উল্টো দিক দিয়ে সাহিত্য পরিষদ স্ট্রিটে ঢুকবেন, একটু বাঁক নিলেই, দয়ের মতো বাঁক নিলেই বাঁ দিকে দেখবেন একটি বাড়িতে তারা সন্ধ্যেবেলায় আসেন, পারলে কিনে পড়ে দেখবেন, খুবই সামান্য দাম। তাতে বিবেকানন্দদের ছোটবেলায় কলকাতা কেমন ছিল, তাদের আচার আচরণ কিরকম ছিল তার হদিশ পাবেন। তারপরেও বলি আরেকজন লোক, কিরণচন্দ্র দত্ত, বাগবাজারে থাকতেন। বাগবাজারের 65টি পরিবারের ইতিহাস অনিয়মিত কিস্তিতে ভারত বলে একটা পত্রিকায় লিখেছিলেন। সে পত্রিকা কোত্থেকে বেরোতো? রামকৃষ্ণ মিশন থেকে বেরিয়ে এসে স্বামী নির্মলানন্দ ভাঙা মঠ করেছিলেন বাগবাজারে, সেখান থেকে সে পত্রিকা পাওয়া যায় না। যাই হোক, সেই পরিবারের উদ্যোগে সেগুলো পাওয়া গেছে এবং সেটা গ্রন্থাকারে বেরিয়েছে, বাগবাজার বইটির নাম। এতে বাগবাজারে কিছুটা ইতিহাস পাবেন। আর একজন ছিলেন যতীন্দ্রমোহন দত্ত। ইনি হাটখোলার দত্তবাড়ির সন্তান। মামলা মোকদ্দমা করতে গিয়ে পৈতৃক সম্পত্তি সব শেষ করেন। অসাধারণ স্ট্যাটিস্টিশিয়ান ছিলেন। প্রশান্ত কুমার মহলানবিশের ঘনিষ্ঠ বন্ধু। তিনি প্রচুর লেখা লিখেছিলেন। তার কিছু লেখা সংকলিত হয়েছে যমদত্তের ডায়েরি নামে, যমদত্ত ছদ্মনামে লিখতেন, এখন পাওয়া যায় না। এই লেখাগুলো যদি সংকলন করা যায়, অর্থাৎ নেটিভ কলকাতার ইতিহাস একদম পাওয়া যায় না এমনটা নয়, এবং স্মৃতিচারণায়, আত্মস্মৃতিতে, আত্মকথায় প্রচুর জিনিস লুকিয়ে আছে। এবং পাড়ায় পাড়ায় এখনো যদি আমরা তন্ন তন্ন করে খুঁজি, আজও প্রচুর জিনিস আবিষ্কার করা সম্ভব। একটা অসাধারণ প্রশ্নের উত্তর দিলে, যেটা
দিলেন সেটা সত্যি আমরা অনেক ক্ষেত্রেই সেভাবে ভেবে উঠিনি। সেটা হচ্ছে যে বই আছে, কলকাতার আঞ্চলিক ইতিহাস বা কলকাতা সংলগ্ন বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক ইতিহাসের বই আছে, কিন্তু এত বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এবং অনেকগুলো ক্ষেত্রে যেগুলো দুষ্প্রাপ্য আর কি, অর্থাৎ পাবলিশারের কাছে গেলেও পাওয়া যাবে না এই অবস্থায় রয়েছে। সেগুলো সংগ্রহ করার মধ্যে দিয়ে আমরা অনেক কিছু জানতে পারি। একটা কলকাতার চলমান ইতিহাসের মধ্যে দিয়ে আমরা চলেছি। এইবার আমরা একটু বর্তমান অবস্থায় ফিরে আসতে চাইছি। সেটা হচ্ছে যে কলকাতা এখন কেমন আছে সেটা দেখতে গেলে আমাদের সবার আগে মনে হয় যে কলকাতার এই মুহূর্তে তার স্থাপত্য ঐতিহ্য আর সাংস্কৃতিক ঐতিহ্যের স্তরটা কিরকম। সাংস্কৃতিক ঐতিহ্যের স্তরটাকে বুঝতে গেলে কলকাতার স্থাপত্য ঐতিহ্যকে বুঝতে হবে। এই স্থাপত্য ঐতিহ্য বুঝতে গেলে কলকাতার এই মুহূর্তে হেরিটেজ বিল্ডিং কতগুলো আছে সেটা দেখতে হবে। 2006 সালে কলকাতা কর্পোরেশন একটি সার্ভে চালায়, ক্ষেত্র সমীক্ষা চালায়, যেখানে 960টি বিল্ডিংকে হেরিটেজ ডিক্লেয়ার করা হয়েছিল। আমাদের যতদূর মনে হয় আমাদের ডাক্তারবাবু সেই কাজের সাথে যুক্ত ছিলেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে পরবর্তীকালে দেখেছি অনেক বড় বড় বিল্ডিং যেটা হেরিটেজের আওতায় আসেনি। আমরা এই মুহূর্তে যে মেট্রোপলিটন স্কুলে দাঁড়িয়ে আছি সেটিও হেরিটেজ বিল্ডিং নয় এখনো পর্যন্ত ছিল। এটা সম্প্রতি আমাদের একটু নাড়াচাড়া করার পরে রাজ্য হেরিটেজ কমিশন এটাকে হেরিটেজ ডিক্লেয়ার করতে চলেছে। যাই হোক, কিন্তু এরকম অনেক বিল্ডিং আছে যার গ্রেডিংটা হয়তো ঠিক হয়নি, যার গ্রেড 1 হওয়া উচিত ছিল সে 2 হয়েছে। এরকম নানা রকম ডিসক্রিপেন্সি আছে। তা আমাদের প্রশ্ন এটাই যে কি কি ক্রাইটেরিয়া অর্থাৎ নির্দেশকের ভিত্তিতে এই হেরিটেজ বিল্ডিংগুলোকে কনসিডার করা হয়েছিল সেটা সম্পর্কে যদি আপনি একটু বলেন। প্রথমত তাহলে বলি, এই যে ঐতিহ্যময় স্থাপত্যকে সংরক্ষণ করা উচিত এবং তারও আগে তালিকাকরণ করা উচিত। যদি নাই জানলাম কোথায় আছে তাহলে কাজ করব কি করে। বাবুরা বলেন না, যারা দেখিনি নয়নে তারে ভজিব কেমনে, চোখেই দেখিনি তারা তার উন্নতি সাধন করব থেকে। এইরকম ভাবে একটা তালিকা প্রথম কর্পোরেশন থেকে এবং অন্য কোন সূত্রে আমার এক্ষুনি মনে পড়ছে না, দুটি তালিকা বেরোয়। সে বিচিত্র তালিকা, ওদের একটাতে 30টি আর একটাতে 60-65টি বাড়ির তালিকা ছিল। তার মধ্যে শোভাবাজার রাজবাড়ি এবং রাজা নবকৃষ্ণদেবের বাড়ি আলাদা, অর্থাৎ 35 নম্বর রাজা নবকৃষ্ণ স্ট্রিট একটা বাড়ি আর 35V রাজা নবকৃষ্ণ স্ট্রিট আরেকটি বাড়ি। জোড়াসাঁকো রাজবাড়ি আলাদা বাড়ি, জোড়াসাঁকো ঠাকুর বাড়ি আলাদা বাড়ি, দ্বারকানাথ ঠাকুরের বাড়ি আলাদা বাড়ি। একটি মাত্র কালীবাড়ির নাম ছিল, কোন কালীবাড়ি বলা নেই। আপনি বলবেন কালীঘাট, আমি বলবো ফিরিঙ্গি কালী, এ তর্কের কোনো শেষ নেই। একটা ঘাট লেখা ছিল, কোন ঘাট লেখা নেই। এতে খুব, যাকে আমাদের এই কলকাতাইয়া ভাষায় নিন্দে মন্দ বলে, খুব নিন্দে মন্দ হলো। তখন কি হবে, তখন একটা কমিটি গঠন করা হলো কর্পোরেশনের তরফে যে একটা এনলিস্টিং করতে হবে হেরিটেজ বিল্ডিংস এর। এর শীর্ষে ছিলেন ঐতিহাসিক বরুণ দে। এবার ঐতিহাসিকরা এবং স্থপতিরা বসে দেখলেন কোন গলি, কোথায় শঙ্কর ঘোষলেন, কোথায় আশুতোষ ছিলেন, কোথায় অক্রুর দত্ত লেন, তার মধ্যে কি আছে আমরা তো জানি না, কি করা যায়। তখন রাজ্য প্রত্নতত্ত্ব সর্বেক্ষণের আধিকারিক ছিলেন, শীর্ষস্থানীয় আধিকারিক ছিলেন ডক্টর গৌতম সেনগুপ্ত। তিনি বললেন দুটো ছোকরা আছে, ঘরের খেয়ে বনের মোষতলায়, ওই ইন্দ্রজিৎ চৌধুরী আর দেবাশিস বোস, ওদের ডেকে পাঠাও। আমরা গেলাম, বললো আপনাদের পার্মানেন্ট ইনভাইটি করা হলো। আমরা তখন বললাম ঠিক আছে, আমরা হেঁটে তালিকা করে দেব, কিন্তু আমাদের তো কিছু দিতে, খালি গাড়ি বা কিছু একটা দিতে হবে, আমরা কি করে সারা কলকাতা হাঁটবো। ওরা বলেন কিছু দেওয়া যাবে না, পয়সা করি আমাদের কিছু নেই, পারলে করুন, করতেই হবে। তখন যে আধিকারিক ছিলেন সিএমডি এর, প্রয়াত সোমনাথ চট্টোপাধ্যায়, রাজনীতিক সোমনাথ চট্টোপাধ্যায় নয়, ইনি একজন ইঞ্জিনিয়ার, প্রযুক্তিবিদ, তিনি বললেন আমাকে তো অফিসে না নামিয়ে দিয়ে আমার গাড়িটা, অফিসের গাড়িটা পড়ে থাকে, ওই গাড়ি করে আপনারা সপ্তাহে 2 দিন করে ঘুরুন। ইন্দ্রজিৎ আর আমি ঘুরে ঘুরে কোথায় কবরখানা, কোথায় স্কুল, কোথায় কলেজ, কোথায় কি, তার তালিকা করতে লাগলাম। করে গোটা 98 সালটা আমাদের বেরিয়ে গেল। মনে রাখতে হবে আমাকে ডাক্তারি করে খেতে হয়,
তখন হয়তো এত প্র্যাকটিস আমার ছিল না, কিন্তু তাও তো করে পেট তো চালাতে হবে। দ্বিতীয় কথা, সেই বছর আমি তখন এইডস কন্ট্রোল প্রজেক্টে চাকরি করি, আমাকে পেপার পড়তে জিনিভা যেতে হলো। ইন্দ্রজিৎ আনন্দবাজারে চাকরি করে, সে রাত দুপুরে ছাড়া পায় রাত্রি 3টের সময়। তার মধ্যে রোদে ঘুরে ঘুরে আমরা গ্রেডেড কিছু জিনিস, কিছু মানে কি বলবো, ওই উপাসনালয়, ঘাট ইত্যাদি ইত্যাদি এইভাবে ধরে ধরে মসজিদ, এগুলো মসজিদটা হচ্ছে ইন্দ্রজিতের প্যাশন করে আমরা তালিকা করলাম। তারপর যেখানে এসে আমরা আটকে গেলাম সেটা হচ্ছে ডোমেস্টিক বিল্ডিং, অর্থাৎ লোকের বাস্তু, যে বাড়িতে মানুষ থাকে। তাহলে তো কলকাতার সব কটা বাড়ি দেখতে হয়, তাহলে কি করে বলবো কোনটা সংরক্ষণযোগ্য আর কোনটা নয়? আমরা হাত তুলে দিলাম যে আমরা আর পাচ্ছি না। আমরা কিন্তু মনে রাখবেন, এর জন্য 1 পয়সা পারিশ্রমিক পাইনি, পারিশ্রমিক নিইনি, এটা কিন্তু ভালোবাসা থেকে করেছিলাম। আপনারা যেরকম ভালোবাসা থেকে পুরনো কলকাতার গল্পে পোস্ট দেন, একদম সেরকম তো হয়ে গেল। এইবার তখন কিন্তু রিপোর্ট দিতে হবে এক্ষুনি, 6 মাসে দিতে হবে, 3 মাসে দিতে হবে, 1 মাসে দিতে হবে, তার টাকাটা আসছে। আমরা যা পারলাম করে দিলাম। যেই ওইটুকু, আচ্ছা এর সঙ্গে কি হলো, কিছু প্রযুক্তিবিদকে যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের দায়িত্ব দেওয়া হলো যে আপনারা জেনারেল বিল্ডিং, যেগুলো সাধারণ বাড়ি, তার তালিকা করুন। তারা যা পারলেন করে দিলেন, কেন অসম্ভব, সারা কলকাতার তালিকাকরণ ওরকম ভাবে হয় না। যেই তালিকা বেরোলো, চারদিক থেকে গালাগালি আসতে লাগলো যে এত বাড়ি যদি হেরিটেজ বিল্ডিং হয়ে যায় তাহলে তো কিছুই ভাঙা যাবে না। এক তো হচ্ছে তাহলে নাকি কলকাতার সমস্ত কোট আনকোট উন্নয়ন নাকি স্তব্ধ হয়ে যাবে। আসল কথা হচ্ছে প্রমোটাররা খাবেন কি, ডেভেলপাররা খাবেন কি? আপনারা ভেবে দেখুন, মন্দির কিন্তু ভাঙার কথা নয়, মসজিদ কিন্তু ভাঙার কথা নয়। চোখের সামনে অজস্র সুন্দর মসজিদ রূপান্তরিত হয়ে গেল, আটকাতে পারিনি। চার্চ কিন্তু ভাঙার কথা নয়, গুরুদুয়ারা ভাঙার কথা নয়, পার্ক নষ্ট করার কথা নয়, গঙ্গার ঘাট ভাঙার কথা নয়, ওর বেশিটাই তো ভাঙার, কবরখানা ভাঙার কথা নয়, এগুলো বেশিটাই ভাঙার কথা নয়। কম তো একটুখানি, একটু এদিক ওদিক জিনিস হয়তো বাদ যাবে, মূর্তি ছিল তার মধ্যে, হলো। আর এখন কি শোনা যাচ্ছে বলুন তো, ইস এত কম কেন, ওই বাড়িটা নেই কেন, সেই বাড়িটা নেই কেন? আরে থাকবে কি করে, ওটা তো ট্রাঙ্কেটেড লিস্ট, ওটা পুরো করা হয়নি তো, ওই পর্যন্ত করে আমরা রিপোর্ট দিয়েছিলাম। এবার এলো গ্রেডেশনের প্রশ্ন, 2 বছর বাদে আমাদের ডাকা হলো গ্রেডেশন করো। এর মধ্যে 2 জন ফটোগ্রাফার, তারা গিয়ে সমস্ত কর্পোরেশনের তরফে সমস্ত ছবি তুলে এনেছিলেন। সেই ছবি দেখতে গিয়ে আমরা, আমাদের চক্ষু স্থির, এত নম্বর অমুক রাস্তা, যে ছবিটা এলো সেই ছবিটা হাই রাইজ বিল্ডিং এর, মানে এর মধ্যে ভেঙে ফর্সা হয়ে গেছে। কাজেই এর পরে যদি ওই সন্দিগ্ধ চিত্ত, যাকে বলে ইংরেজিতে বলে সিনিক্যাল, আমি যদি হয়ে যাই, ওই রোদে হেঁটে না খেয়ে না ঘুমিয়ে গলদ ঘর্ম হয়ে সারা দুপুর কাটিয়ে গিয়ে চেম্বারে ঢুকতাম, রাত দুপুর পর্যন্ত পেশেন্ট থেকে বাড়ি যেতাম। ইন্দ্রজিৎ না খেয়ে না ঘুমিয়ে ওই যেত অফিসে ডিউটি করে, রাত্রি 3টের সময় ছুটি পেত। আমরা তো আর কিছু চাইনি, আমরা চেয়েছিলাম যে কলকাতার ঐতিহ্যময় স্থাপত্য সংরক্ষিত হোক, বাঁচুক। পুরো হেরে গেছি। এই পাশেই 13 নম্বর বিধান সরণি, দেখুন তার কি হাল, সেটা কি গ্রেড 2 হেরিটেজ। কি হবে তালিকাকরণ করেই বা কি হবে, গ্রেডিং করেই বা কি হবে? এখন পুরো হতাশ, কিচ্ছু করার নেই, সব চলে যাবে, ঐতিহ্য কিচ্ছু থাকবে না। যখন আমরা, ওই যে ওরা প্রশ্ন করছিলেন আমাকে যে ভারতের সাংস্কৃতিক রাজধানী কলকাতা, যখন বাঙালি সাংস্কৃতিক ভাবে স্বাভাবিক হবে, তখন দেখা যাবে যা 3 ফাঁকা, টং টং করছে, কিচ্ছু নেই তার ভিতরে। এরকম ভাবে হতাশ হলে একদম চলবে না। আপনারা যে করেছেন কাজ, সেই কাজ নিয়ে তো আমরা চেষ্টা করছি তো এগিয়ে যেতে। এইভাবে তো হতাশ হওয়া কোনোভাবেই সম্ভব নয়। কলকাতাকে আমরা ভালোবাসি, কলকাতাকে চেষ্টা করব, আমরা সবাই চেষ্টা করব, এবং আপনাদের হাত ধরেই চেষ্টা করব সেগুলোকে আবার বাঁচিয়ে রাখার বা সংরক্ষণ করার। যাই হোক, অনেকটা সময়ও হয়ে যাচ্ছে। এবারে একটা প্রশ্ন করি যে, এবারে এই যে কলকাতা টাউন হল মিউজিয়াম আবার করে তৈরি হচ্ছে, সাম্প্রতিককালে একটা কমিটিও তৈরি হয়েছে এবং সেই কমিটিতে আপনি অবশ্যই আছেন। সেখানে আপনি এই যে কলকাতা টাউন হলে যে বলছেন যে একটা কলকাতাকে দেখানো হবে, মানুষ যখন বাইরে থেকে আসবেন প্রথমেই ওটাতে দেখে বুঝতে পারবে কলকাতা সম্পর্কে,
কিভাবে আপনি দেখতে চাইছেন, মানে এর কন্টেন্টটা কি দেখতে চাইছেন? কিছুটা ভার আমাদের উপর পড়েছে, সেই জন্য আপনাকে আরো বেশি করে জিজ্ঞেস করছি, কি দেখতে চাইছেন সেই মিউজিয়ামের ভেতরে? প্রথমে বুঝতে হবে টাউন হলটা কি। টাউন হলটা কিন্তু ছিল সাহেব মেমেদের অ্যাসেম্বলি হল। সেখানে আসা হবে, নাচ গান হবে, খাওয়া দাওয়া হবে, আনন্দ উৎসব হবে। আর নাচটা আপনারা জানেন, ওদের সমস্ত উৎসবে একটু নাচের না থাকলে হবে না। তাই দোতলার মেঝেটা কাঠের। এইবার সেই টাউন হল ফাঁকা হয়ে গেল, পুরসভার অফিস হলো। সেই কাঠের মেঝে থেকে ছাদ পর্যন্ত ডাই করে ফাইল রাখা হলো। ফলাফল কি হলো? বাংলায় যাকে বলে ডোঙা হয়ে যাওয়া, বেঁকে গেল সেই কাঠের মেঝে। এবার তো ভেঙে পড়বে। দারুণ বুদ্ধির কাজ করা হলো। কাঠের তক্তা নিয়ে এসে ওপরে একটা ঠেকনা, নিচে দিয়ে মাঝখানে শালবল্লা দিয়ে দেওয়া হলো। এবার কি হলো? সেই ওজনটা শালবল্লা দিয়ে বাহিত হয়ে একতলার সমস্ত ইটালিয়ান মার্বেলের মেঝেকে ফাটিয়ে দিল। এদেশেই সম্ভব। আর সাংস্কৃতিক রাজধানী কিনা বুঝতে পেরেছেন কাকে বলে সাংস্কৃতিক রাজধানী? আমরা অপগণ্ড অপদার্থ তৈরি জিনিস নষ্ট করে ফেললাম। তারপর ঠিক হলো কি, ওটাকে ফাঁকা করা হবে। সে প্রক্রিয়ায় আমি যাচ্ছি না। তাতে বিকাশ ভট্টাচার্যের কি ভূমিকা ছিল, নেউটিয়াদের কি ভূমিকা ছিল, আমি তাতে যাচ্ছি না। এবার কি হলো? টাকা উঠলো কিন্তু কাটসি নেউটিয়ান বিকাশ ভট্টাচার্য, সেই টাকা দিয়ে ওকে সারানো হলো। সারিয়ে মিউজিয়াম করা হবে। আচ্ছা আপনারা বলুন তো, কলকাতা যদি মিউজিয়াম হয় কি রাখা হবে সেখানে? অয়েল পেন্টিং রাখতে হবে, কোন বাড়ি যে ভেঙে ফেলা হয়েছে তার রেলিং রাখতে হবে, রাস্তার যে নেম প্লেট প্রথমে ঢালাই লোহার বার রিলিফে হতো, তারপরে এনামেলে নীলের উপর সাদা দিয়ে লেখা হতো। এখন তো বুদ্ধি আমাদের খুব বেড়েছে, আমরা রং করে করে দিচ্ছি। দুদিন বাদে চটা উঠে যাচ্ছে, আবার রং করছি, আবার চটা উঠে যাচ্ছে, আবার রং করছি। তাহলে এই যে বিবর্তন, সেই বিবর্তনের সাক্ষীগুলো রাখতে হবে। কিন্তু অ্যাসেম্বলি হল কিরকম হয়? তার তো কোনো দেওয়াল নেই, সব দেওয়ালই তো জানলা, ফেনেস্ট্রেটেড যাকে বলে ইংরেজিতে। আর মেঝে কাঠের মেঝে, কোথায় ডিসপ্লে করবেন? ওই ওজন কে নেবে? তাহলে টাউন হলকে যেটা করা উচিত, এই দুর্ভাগা অনাথ শহরের যেটা নেই, একটা রিসোর্স সেন্টার। আপনারা জানেন ভিক্টোরিয়া মেমোরিয়ালে বিপুল পরিমাণ জিনিস আছে কলকাতার ইতিহাসের। আমাদের ভবানী দত্ত লেনের রাজ্য লেখাগার বা স্টেট আর্কাইভসে প্রচুর পরিমাণ জিনিস আছে। যদি আপনি হাইকোর্টে যান, সেখানে প্রচুর পরিমাণ জিনিস আছে। আজকে প্রযুক্তি এই জায়গায় পৌঁছে গেছে যে আমরা চাইলে সেগুলো ডিজিটাইজ করে পেন ড্রাইভে যদি ভরে ফেলি, বিপুল পরিমাণ তথ্য এক জায়গায় চলে আসবে। তাহলে সেগুলো ওখানে আমরা রাখবো। সমস্ত ছবি আমরা ডিসপ্লে করতে পারি, যেগুলো টাচ স্ক্রিন থাকবে, সেখানে ছবিগুলো ঘুরে গেলে কলকাতার পুরাকীর্তিগুলো দেখতে পারবো। এইভাবে কিন্তু এটা করা উচিত, যে এখানে মেঝেতে চাপ পড়বে না, বা ওইভাবে দেওয়াল বন্ধ করে ডিসপ্লে করতে হবে না। তাহলে এইগুলো কি হবে? তাহলে তো অয়েল পেন্টিং গুলো ফেলে দিতে হয়, তাহলে যতই লোহার প্লাগ ছিল, রেলিং ছিল, ফেলে দিতে হয়। এরও একটা দুঃখের কাহিনী আছে। যখন আমরা প্রথম বরুণদের নেতৃত্বে যখন কমিটি শুরু হচ্ছে, দুটো চিঠি এসেছিল। এক পুলিশের তরফে, যে অরিজিনাল যেটা পুরনো ডাফ কলেজ বিল্ডিং, এখন জোড়াবাগান থানা, ইচ্ছে করে জানলা খুলে রাখা হয়েছে যাতে ভেঙে ভেঙে পড়ে যায়, সেটাকে কি করা হবে? আমি বললাম ওটা একটা অমূল্য স্থাপত্য, ওটাই কলকাতার মিউজিয়াম হওয়া উচিত। ওই কমিটিতে কেউ একজন ছিলেন, তিনি আমায় ঠাট্টা করে বললেন, তুমি কিছুই বোঝো না দেবাশিস, ওরা ভাঙতে চায়, সেই অনুমতিটা পাওয়ার জন্য চিঠিটা দিয়েছে। আর যদি কালীঘাটে যান, কালীঘাট পার্কের পিছনে সতীশ মুখার্জি রোডে টিপু সুলতান পরিবারের একটি অসাধারণ সমাধিক্ষেত্র আছে। জানবেন ডাবল ডোম মস্ক, দুটি গম্বুজওয়ালা মসজিদের সংখ্যা খুব কম, ওখানে ডাবল ডোম মস্ক আছে। তার ফ্লুটেড মিনার, মানে পল তোলা ফুলের মতো, ক্রস সেকশন যদি করেন তাহলে ফুলের মতো মিনারওয়ালা মসজিদ দেখি আর বুক ফেটে যায়, যে এই জিনিস আর তৈরি হবে না। সারা পৃথিবীতে এগুলোর সংখ্যা তো কম, কিচ্ছু করা গেল না। কিছু সেখানে লোকের বসতি হয়ে গেছে, তাদের পুনর্বাসিত করা হোক।
করে ওটাকে ফাঁকা করে কলকাতার নদী গার্ডেন করা হোক, কাকে বলবো, কে শুনবে? তাই এসব প্রশ্ন শুনলে আবার সেই কেয়ার হৃদয়ে খুঁড়ে বেদনা জাগাতে চায়। কেন যে ওরা আমার হৃদয়ে খোঁচা দেন আমি জানি না। শেষ একটা খোঁচা দেব, সেটা হচ্ছে যে আমরা আপনাকে একজন কলকাতার গবেষক হিসেবে আগামী দিনে কলকাতার ইতিহাস চর্চা এবং ঐতিহ্য রক্ষার ক্ষেত্রে কিভাবে পাবো এ প্রসঙ্গে বলি। আপনার অনেক একটা যে আপনার বই কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে না, কেন? লোককে এত জানাতে এত অসুবিধা কিসের? কেন পাবো না আমরা? আর আপনার আপনার কিন্তু অনেক দায়িত্ব আছে। আচ্ছা, প্রথমে একটা কথা বলি, এত দুঃখের মাঝেও আমার একটা কৃতজ্ঞতা মনের মধ্যে বাজে। সেটা হচ্ছে আমার বই যত বেরিয়েছে 1.5-2 বছরের মধ্যে সোল্ড আউট, একটাও পাওয়া যায় না। তাহলে কি হবে? আমার জেহাদটা বুঝতেই পাচ্ছেন, ইউরোপীয় ইতিহাসের বিরুদ্ধে, ইংরেজি ধরনের ইতিহাসের বিরুদ্ধে। আমি চাই নেটিভ কলকাতার ইতিহাস, বাঙালি সহ অন্য যেসব মানে জনগোষ্ঠী আছে, মানে আর্মেনিয়ান, চাইনিজ, পার্সি, শিখ, এদের ইতিহাসগুলো উঠে আসুক। তার জন্য আমি একটা জেহাদ ঘোষণা করেছিলাম। যখন 1990-এর তথাকথিত কলকাতার 300 বছর, এই কথাটা শুনলেই আমার মাথা গরম হয়ে যায়। একবার আমি ছাতুবাবু লাটুবাবু ঠাকুর বাড়িতে একটা বক্তৃতা দিয়েছিলাম, তারিখটা ছিল 23শে অগস্ট। আমার বক্তৃতার বিষয় ছিল আগামীকাল কলকাতার জন্মদিন নয়। ওটা জন্মদিন নয়, কেন নয় সেগুলো লিখছি, এগুলো গ্রন্থাগার করার চেষ্টা করছি। এই জন্য যখন 1990 হবে, তার 2-3 বছর আগে থেকে একটা হুজুগ উঠলো যে কলকাতার 300 বছর হবে, এবং কিছু লোক পরস্পর পিঠ চুলকানি সমিতির সদস্য, তারা একে অপরকে কলকাতা বিশেষজ্ঞ বলতে লাগলেন। আমি তখন তারাপদ সরকারের অফিসে নিয়মিত যাই। আমি বললাম এটার বিরুদ্ধে একটা কিছু করতে হবে। কেউ কোনোদিন কলকাতা বিশেষজ্ঞ হতে পারে না যে কলকাতার নিকাশি ব্যবস্থা বোঝে, সে মন্দির স্থাপত্য বুঝতে পারে না। কি করে হবে এটা? তখন ঠিক হলো যে তুমি একটা বই সম্পাদনা করো। ভাবুন তখন আমার কত বয়স, 26-27 বছর বয়স। যখন এই পরিকল্পনা নিলাম, তখন 17 জন বিশেষজ্ঞকে দিয়ে 17টা লেখা লেখালাম, জানেন, এই বইটা কলকাতার পুরা কথা। বইটা বেরোলো, যেরকম ইন্দ্রজিৎ লিখলো কলকাতার প্রাচীনত্ব নিদর্শনের নিরিখে, এখানে আর্কিওলজিক্যাল রিমেন্স বা প্যালিওবটানিক্যাল রিমেন্স কি পাওয়া গেছে। সুকুমার মুখোপাধ্যায় লিখলেন প্রাক ইংরেজ আমলে কলকাতা কিরকম ছিল, সাহিত্যের সাক্ষ্য। তারাপদ বাবু লিখলেন কলকাতার মন্দির স্থাপত্য। আমি লিখেছিলাম কলকাতার পল্লীর নাম, 609টা পাড়ার নাম আমি দিয়েছিলাম। আপনারা বলবেন না আহা কি কাজ, না, আমি 3 ভাগের 1 ভাগ করতে পেরেছি কিনা সন্দেহ। প্রতিটা পাড়ায় হাঁটলে তবেই সব পাড়ার নাম জানা সম্ভব, অলি গলিতে কোথায় কোন জায়গায় কি। এ বইও অচিরে বিক্রি হয়ে যায়। থ্যাঙ্কস টু লকডাউন, সব কালো মেঘেই একটা সোনালী ঝিলিক, তার উপরে ঝিলিক থাকে। আমি এই লকডাউনের সুযোগে এটা 2য় সংস্করণের ব্যবস্থা করেছি। আশা করছি সামনের বছরের গোড়ায় আপনারা হাতে পেয়ে যাবেন। কিন্তু আমার ব্যক্তিগত একটা বিপদ হয়ে গেল, সেটা হচ্ছে আমি এই কলকাতার পল্লী নামকে এখনকার সময় টেনে আনতে চাইলাম। আরো তো অনেক কিছু আবিষ্কার হয়েছে, বই খাতা, মানচিত্র, তার থেকে সাহায্য নিতে গেলাম। সেই 609টা হয়ে গেল 1431টা। আমার পাণ্ডুলিপিটা হয়েছে 200 পাতার। ওটা আর এই বইতে দিতে পারবো না, লোকে কি বলবে। সবাই লিখেছে 20 পাতা, আর সম্পাদক সেই নিজের সুযোগের সদ্ব্যবহার করে 200 পাতা লিখেছে। সেই জন্য ওটা আলাদা করে রেখেছে, একটা আলাদা বইতে যাবে। দ্বিতীয়ত, আমি আরেকটা বই সম্পাদনা করেছিলাম। তিনি মানে কাকতালীয় ভাবে ওই ভবানীবাবুরই দাদামশাই প্রফেসর প্রিয়নাথ বসু, যিনি বাঙালিদের মধ্যে অসাধারণ সার্কাস তৈরি করেছিলেন, আর তিনি আবার আমার প্রপিতামহের সম্পর্কে খুঁড়তুতো ভাই, জ্ঞাতি ভাই। কাজে এগুলো কিন্তু কারণ নয়, বইটা অসাধারণ বলে। প্রফেসর বোসের একটা অপূর্ব ভ্রমণ বৃত্তান্ত বলে বই আছে, সেটাও এডিট করে বার করলাম। আবার বললাম যে 1 বছর 1.5 বছরের মাথায় সেটাও সোল্ড আউট। সেটার এডিশনের বন্দোবস্ত করেছি, আরো প্রচুর নতুন তথ্য পেয়েছি। 3 নম্বর, পূর্ণচন্দ্র দে উদ্ভট সাগরের লেখাগুলো চেষ্টা করছি একত্রিত করে বার করার। এর পরের পর্যায়ে যেটা করব, আবার 3টে বইয়ের আমার পরিকল্পনা আছে। 1 নম্বর হচ্ছে
কৃষ্ণ দত্তের কলিকাতার ইতিবৃত্ত আবার বার করা, তাতেও প্রচুর নতুন তথ্য যোগ হবে। কেন 30 বছর বাদে যেখানে একটা বইয়ের দ্বিতীয় সংস্করণ বার করছি, সেখানে নতুন কিছু না দিলে পাঠকের সঙ্গে তঞ্চকতা করা হয়। আর ফেসবুকে কিঞ্চিত গালাগালি খেয়েছে। কে বা কাহারা বলছে যে দেবাশিস বসুর লেখা যারা পড়তে চায় তারা পায় না। তা সব ঘেটে ঘুটে বার করলাম, করে দুটো সংকলন করার চেষ্টা করছি। একটাতে আমার সমস্ত কলকাতা বিষয়ক লেখা যতদূর পর্যন্ত প্রকাশিত হয়েছে সেগুলো যাবে, আর দ্বিতীয়টাই সব রম্য রচনা। এর মধ্যে একটা কথা বলি, বাংলাদেশ থেকে একটা ন্যাশনাল এনসাইক্লোপিডিয়া, জাতীয় বিশ্বকোষ বেরিয়েছিল, সেটাও আর পাওয়া যায় না। একটা খণ্ড আপনাদের দেখাই। ওই যে বললাম চাক্ষুষ প্রমাণের চেয়ে বড় প্রমাণ হয় না। আচ্ছা একটু ধরুন তো। এইটা হচ্ছে সেই বাংলাপিডিয়া। এর যে একটি খণ্ডে, দ্বিতীয় খণ্ডে আমি কলকাতার এন্ট্রিটা লিখেছিলাম, এ বইও পাওয়া যায় না। এটা একটা সামগ্রিক ইতিহাসের খসড়া। আমি চেষ্টা করছি এই যে প্রবন্ধের সংকলনটা বেরোবে তাতে এটাকেও অনুবাদ করে দিয়ে দেওয়ার আমার মতো করে। কেন না, আমি যতটা দিয়েছিলাম সবটা বাংলাপিডিয়া ছাপতে পারেননি, তাদের জায়গার সংকট ছিল, অসুবিধা ছিল, সেই জন্য। এবং এখানে আমি বিশেষ করে যেটা দেখাবার চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে বাঙালি হিন্দুদের যেরকম একদম যাদের কোনো কুলগৌরব ছিল না, তাদের একটা উত্থান ঘটেছিল ব্রিটিশ আসার পরে, ঠিক তেমনি একটা নব্য মুসলিম শ্রেণী তৈরি হয়েছিল। তারা এত পয়সা করেছিলেন যে গুলু ওস্তাগার একটা বিশাল মসজিদ তৈরি করেছিলেন দর্জিপাড়ায়, খয়রু মেথর একটা বিশাল মসজিদ তৈরি করেছিলেন হিন্দ সিনেমার পেছনে। এই যে ঘটনাগুলো ঘটেছিল, তাদের পেশা কি ছিল, এইগুলো আমি দেখাবার চেষ্টা করেছিলাম। এটাও তুলে দেওয়ার চেষ্টা করবো আপনাদের হাতে। আর অন্য যে রম্য রচনাগুলো আছে সেগুলো নিয়ে একটা অন্য সংকলন করব। এই তিনটে হচ্ছে দ্বিতীয় ক্ষেপে যাওয়ার কথা, কিন্তু আসল স্বপ্নে ঢুকতে পারলাম না। এক্ষণ পত্রিকায় আমি একটা লম্বা ধারাবাহিক লেখা লিখছিলাম, 3টে কিস্তির পর সেটা লিখে উঠতে পারিনি নানা কারণে। সেটা হচ্ছে শহর কলকাতার পথ নাম। আমার নেশা হচ্ছে কলকাতায় যাদের নামে রাস্তা আছে, আজকে তো আলোচনা শুরুই হলো শঙ্কর ঘোষ লেন দিয়ে, সেই রকম রাস্তার নাম যাদের আছে সেই পরিবারগুলি কি করে এলো, কি করে তাদের উত্থান হলো, কি করে অবনমন হলো, এবং কি করে সেই পরিবারগুলো হারিয়ে গেল, তার বৃত্তান্ত লিখে যাওয়ার। দেখা যাক কতটা করে উঠতে পারি পেশার চাপ সামলে। না, এরপরে তো আর কিছু বলার নেই, আমরা শুধু অপেক্ষা করে হাঁ করে চাতকের মতো হাঁ করে বসে থাকবো কখন বইগুলো আসবে। আর পথ নামে যে বইটা বললেন সেটা সত্যি খুব প্রয়োজন, কারণ যে বইটি রয়েছে এখন, যেটি চলে, যেটা আমরা সবাই ফলো করি, সেটাতে প্রচুর ভুল আছে, ভুল তথ্য আছে। তো সেই জন্য একটা সত্যিকারের পথ নামের বইয়ের দরকার। এবং সেই সূত্রেই বলছি, যদি আপনার কোনো ভাবে সাহায্য লাগে, মানে জাস্ট আপনি বললেন ডিকটেশন দেবেন বা ওই করবেন, সেভাবে যদি মনে হয়, আমাদের গ্রুপে অনেক সদস্য আছে, সব থেকে বড় কথা প্রচুর নতুন ছেলে যারা মানে রিসার্চের কাজ করার চেষ্টা করছে, তাদেরকেও যদি মনে করেন তাহলে, কারণ কাজটা হওয়া দরকার, কাজটার প্রয়োজন আছে প্রচুর। এই কথাটা বলেই শেষ করি, রাগ করবেন না আপনারা দুজন, হ্যাঁ ওরা দুজন আবার রাগ করবেন। আমি পরিচিত হয়েছি পুরনো কলকাতার গল্পর সঙ্গে মাত্র বছরখানেক, কিন্তু আপ্লুত না হলেও আমি যে অনেকটা মুগ্ধ সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কেন? আমি ওদের একদিন ওই হাঁটাতে নিয়ে গিয়েছিলাম, ইংরেজিতে বলে ওয়াক, আমি বাংলায় বোধহয় ভালো করে বললে পরিক্রমা হবে। সামান্য গিরিশ মঞ্চ থেকে মদন মোহন তলা ওইটুকু আমরা হেঁটেছিলাম। তারপরে ওরা কিন্তু বিশ্বনাথ চক্রবর্তীর মন্দির, যাতে অসাধারণ একটা লিপি আছে, এবং গোপেশ্বর পালের স্টুডিও, এই দুটোকে বাঁচাবার এবং এই দুটো সংরক্ষণের চেষ্টা করছেন। আমি মুগ্ধ এই জন্য যে 13 নম্বর বিধান সরণি, আগে কর্নওয়ালি স্ট্রিট ছিল, যে বাড়ির সঙ্গে রামানন্দ ভারতী, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী থেকে নানা লোকের স্মৃতি জড়িয়ে আছে, সেই বাড়ি আমাদের হেরিটেজ লিস্টে থাকা সত্ত্বেও সে বাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে। আমি মনের দুঃখে গত সপ্তাহে ছেলেকে নিয়ে এলাম যে চলো একবার ঢুকে শেষবারের মতো দেখে যাই। ঢুকতে পারলাম না, এখন টিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, আমায় বললো দেখা যাবে না।
সেটাকে ওরা বাঁচাবার চেষ্টা করছেন। কতটা পারবেন আমি জানি না, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সদিচ্ছারও কিন্তু একটা দাম আছে। আমি একটা জিনিস আশা করি, সেটা হচ্ছে পুরনো কলকাতা গল্পে এত লোক যে আছেন যারা কলকাতাকে ভালোবাসেন। আমি তো ভেবেছিলাম আমাদের সঙ্গেই বোধহয় সব শেষ হয়ে গেল, আর কেউ কিছু করবে না। আমি এই একটা মাত্র আশার জায়গা আমি দেখেছি, যারা হয়তো কিছু হলেও হতে পারে। আমি আপনাদের কয়েকটা জিনিস আপনাদের কাছে চাইবো, যদি করতে পারেন। এক নম্বর হচ্ছে, আপনাদের যদি 100 জন ভলেন্টিয়ার সদস্য আপনারা পান, স্বেচ্ছাসেবক সদস্য, কি করবেন তারা? কর্পোরেশনের একটা রাস্তার তালিকা আছে, লিস্ট অফ স্ট্রিটস, যে যে ওয়ার্ডে থাকেন সেই ওয়ার্ডের প্রত্যেকটা রাস্তায় কি দেখনদারি জিনিস আছে। কোনো বাড়ির সামনেটা সুন্দর, কোনো বাড়ির রেলিং সুন্দর, কোনো বাড়ির ঠাকুর দালান সুন্দর, কোনো বাড়ির জানলার খড়খড়ি সুন্দর, কোনো বাড়ির দরজা সুন্দর। এইটা ডকুমেন্ট করে পোস্ট করতে থাকুন এবং তার একটা লিস্ট করতে থাকুন। মনে রাখবেন, বিভিন্ন জেলার পুরাকীর্তি পাওয়া যায়, হাওড়ার পাওয়া যায়, জলপাইগুড়ির পাওয়া যায়, নদিয়ার পাওয়া যায়, বাঁকুড়ার পাওয়া যায়, বীরভূমের পাওয়া যায়, দক্ষিণ 24 পরগনার পাওয়া যায়, কলকাতার পাওয়া যায় না। আপনারা যদি সবাই মিলে করেন, ওই যেরকম এনসাইক্লোপিডিয়ায় নিচে নাম থাকে ওইভাবে হয়তো এন্ট্রি থাকবে, এক একজনের এন্ট্রি এক একজনের লেখা, কিন্তু কলকাতার একটা পুরাকীর্তি তৈরি হবে। এটা আমার একটা প্রত্যাশা, স্বপ্ন পুরনো কলকাতার গল্পের কাছে। 2, আমি দুটো কাজ করেছি, দুটো জায়গায় করেছি। বোসপাড়া লেন এবং ঝামাপুকুর লেনে চেষ্টা করেছি প্রতিটা বাড়ির ইতিহাস বার করার, প্রত্যেকটা পরিবারে গিয়ে কথা বলা। যে গলিতে আপনারা থাকেন সেই গলির প্রত্যেকটা বাড়ির লোকের সাথে কথা বলে ইতিহাসটা তৈরি করুন। এক একজন এক একটা গলির দায়িত্ব নিন, তাহলে কিন্তু একদিন আমরা বুঝতে পারবো সত্যিকারের কলকাতার চরিত্রটা কি। কেন যেভাবে কলকাতা হারিয়ে যাচ্ছে, আমি একটা লেকচারে বলেছিলাম যে কলকাতা শেষ পর্যন্ত একটা বৃহৎ বৃদ্ধাশ্রমে পর্যবসিত হচ্ছে। এমন এক একটা বাড়িতে কলে যাই জানেন পেশেন্ট দেখতে, কেউ নেই। 3 তলার উপর একজন বৃদ্ধা অসুস্থ, পায়ে পুরো ঘা, হাঁটতে পারেন না বলে আমায় কল দিয়েছেন। আমি স্কিন স্পেশালিস্ট হিসেবে, ডার্মাটোলজিস্ট হিসেবে দেখতে গেছি। আমার মনে হয় যে আমি যদি কোনোদিন গিয়ে দেখি, আমায় কল দিয়েছেন যে কেউ ওর বুকে ছোড়া বসিয়ে চলে গেছে, আমি কি করব? আমি কি দাঁড়িয়ে থাকবো? তাহলে পুলিশ আমায় ধরবে। আমি কি পালিয়ে আসবো? তাহলে পুলিশের কুকুর এসে আমায় ধরবে। কি হচ্ছে এই শহরটার ভবিষ্যৎ? সব কিছু মুছে যাওয়ার আগে, সব আলো নিভে যাওয়ার আগে একটা কোথাও একটা নথিকরণ অন্তত থাক, যেখানে একটা জাত ছিল, তাদের সংস্কৃতি ছিল, আজ আছে কিনা জানি না। নমস্কার। না, আলো আমরা নিভতে দেবো না। আলো জ্বলছে এবং আলোকে জ্বালিয়ে রাখতে হবে। এবং যার মাথার উপর এখনো আলো জ্বলছে, তিনি যতদিন থাকবেন আমরা কলকাতাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। আর যে চলমান ইতিহাস নিয়ে আমাদের দেবাশিস বাবু তার মস্তিষ্কে সংরক্ষণ করেছেন, তার দৃষ্টিতে সংরক্ষণ করেছেন, সেই চলমান ইতিহাসের প্রবাহ নিয়ে আমরাও তার পেছন পেছন এগিয়ে যাব এবং আমরাও শিক্ষিত হব আগামী দিনে, এই আশা রেখে আজকে শেষ করছি। স্বর্ণালী কিছু বলবে? না, আর কিছু বলার নেই, অনেক সুন্দর হয়ে গেছে। আপনাদের সবাইকে অনুরোধ করব, যারা এখানে আছেন, আমরা অনুরোধ করব আজকে রাত্রিরেই আমরা এটা ইউটিউব ইয়েতে লিঙ্কটা দিয়ে দেবো, ইউটিউবে এটা রেকর্ড করে ডাউন করে দিয়ে দেবো। আপনারা যতটা পারবেন আপনারা শেয়ার করবেন, কারণ এরকম ভাবে কিন্তু শোনা যায় না। ওনার আমি আগেও শুনেছি, কিন্তু আজকে উনি ভীষণ অন্তর থেকে বললেন, এরকম ভাবে শোনা যায় না। আপনারা এটাকে যতটা শেয়ার করবেন, কারণ অনেক বইয়ের নামও আছে এর ভেতরে, অনেকের হয়তো এটাতে সাহায্য হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ দেবাশিস দা, ধন্যবাদ কি দেবো।